ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের অন্যতম অভিজাত রেস্টুরেন্ট দ্য ক্যাফে লাউঞ্জ এর বাহিরের পার্কিং এরিয়া। রাত ৯টা ১৫। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামছে। তোর সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? তুই জানিস আমি কে? আর তুই কে? তোর এই নোংরা বস্তির হাত দিয়ে তুই আমার গায়ে হাত দিয়েছিস? হাউ ডিয়ার ইউ! গল্পের নায়িকা মেহের দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট কোম্পানির সিইও। সিলেটের এক সম্ভ্রান্ত জমিদার বংশের মেয়ে সে, কিন্তু জন্ম ও বেড়ে ওঠা এই ঢাকা শহরেই। স্বভাব অত্যন্ত অহংকারী। চুপ করে আছিস কেন? কথা বল। তোর মতো ২ টাকার একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এত বড় স্পর্ধা কোথা থেকে এলো? যে তুই আমার কোমর ধরেছিস? তোর ওই নোংরা শার্টের ঘামের গন্ধ আর রাস্তার কাদা ছিটকে পড়া দাগ আমার ১ লাখ টাকার ড্রেসটাতে লেগেছে। তুই তোর সারা জীবনের ইনকাম দিয়েও এই ড্রেসের একটা সুতা কিনতে পারবি? বল, পারবি? ম্যাডাম, বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনি পিছলে পড়ে যাচ্ছিলেন। নিচে অনেক বড় একটা ইটের টুকরো ছিল। আপনি পড়ে গেলে মাথায় মারাত্মক আঘাত পেতেন। আমি শুধু আপনাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি বুঝতে পারিনি যে আপনাকে ধরাটা আমার এত বড় অপরাধ হয়ে যাবে। এই হলো গল্পের নায়ক। রাকিবের গ্রামের বাড়ি ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে। ঢাকা শহরে একটা জরাজীর্ণ মেসে থেকে সে চাকরি করে মেহেরের কোম্পানিতেই নিজের পড়াশোনা আর অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগানোর জন্য। ও তাই নাকি? তুই আমাকে বাঁচিয়েছিস? হ্যাঁ, তুই কে রে আমাকে বাঁচানোর? আমার সিকিউরিটি গার্ড আছে, আমার ড্রাইভার আছে। তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? হ্যাঁ, আর তুই কি ভেবেছিস আমি বুঝি না তোদের মতো ছোট লোকদের মনের ভিতর কি চলে? সুযোগ পেলে তোদের মতো রাস্তার কুকুরগুলো মেয়েদের গায়ে হাত দেওয়ার উসিলা খুঁজে। আজ বৃষ্টিতে আমি একা ছিলাম বলে তুই এই সুযোগটা নিলি, তাই না? ম্যাডাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি আমাকে ভুল বলছেন। আমি গত ৩ ঘন্টা ধরে এই বৃষ্টির মধ্যে আপনার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি তো মিটিংয়ে ঢোকার আগে বলেছিলেন বের হওয়ার সময় যেন আমি অফিসের ওই ফাইলটা আর ছাতা নিয়ে রেডি থাকি। আপনি বের হলেন, আমি দৌড়ে গেলাম, এর বেশি কিছুই না। আপনি আমাকে গালাগাল করছেন করুন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আমি গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু ছোট লোক নই। চুপ, একদম চুপ। একটা শব্দ আর উচ্চারণ করবি না। চরিত্র? তোদের আবার চরিত্র আছে নাকি? মাসের শেষ হলে বেতনের জন্য কুকুরের মতো আমাদের কোম্পানির দরজায় এসে লাইন দিস। তোরা হলে আমাদেরকে না গোলাম। তোদের কাজ হলো আমাদের জুতো পরিষ্কার করা, আর তুই আসছিস আমাকে নীতির কথা শোনাতে। কাল সকালে যখন তুই অফিসে যাবি, তোর এই চরিত্র আমি কিভাবে বের করি সেটা তুই দেখবি। ম্যাডাম প্লিজ, এমন কিছু করবেন না। আপনি তো জানেন আমার মা কত অসুস্থ, হার্টের পেশেন্ট মানুষটা। কাল সকালের মধ্যে ওনার ইঞ্জেকশনের টাকা না দিতে পারলে হাসপাতাল থেকে বের করে দেবে। আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম, আপনি চাইলে আমাকে আরও শাস্তি দিন, আমার বেতন কেটে নিন, কিন্তু অফিস থেকে আমাকে বের করে দেবেন না। মেহের তাচ্ছিল্যের হাসি হাসে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নিজের দামি হ্যান্ডব্যাগটা কাঁধে ঠিকমতো ঝুলিয়ে নেয় সে। তোর মায়ের চিকিৎসার দায়িত্ব কি আমি নিয়েছি? নাকি আমার কোম্পানি নিয়েছে? তোদের মতো ফকিনীরা শহরে আসে বস্তিতে থাকার জন্য, আর অসুখ বাঁধিয়ে আমাদের কাছে এসে ইমোশনাল ব্ল্যাকমেল করিস। আমার আজ ওই জার্মান ক্লায়েন্টদের সাথে এত বড় একটা ডিল ক্যান্সেল হয়ে গেল। আমার এমনিতেই মাথা খারাপ, তার উপর তোর এই নাকামি দেখার জন্য সময় আমার নেই। ম্যাডাম, বড় বড় মানুষের বড় বড় ডিল ক্যান্সেল হলে তাদের জীবন থেমে যায় না, কিন্তু আমার এই ১০,০০০ টাকার চাকরিটা চলে গেলে আমার মায়ের জীবন থেমে যাবে। আপনি নিজে একজন নারী হয়ে আরেকজন মায়ের কষ্টটা একটু বোঝার চেষ্টা করছেন না? আমি তো সত্যি কোনো অপরাধ করিনি। দর্শক, আপনাদের মনে এখন তীব্র কনফিউশন, তাই না? এত রাতে এমন বৃষ্টির মধ্যে ঠিক কি এমন ঘটেছিল যার জন্য এই নিরীহ ছেলেটিকে মেহের এত জঘন্য ভাষায় অপমান করছে? ঘটনাটি ঘটেছিল ঠিক ১৫ মিনিট আগে। রেস্টুরেন্টের ভেতরে ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে মেহের যখন বের হচ্ছিল, তখন বাহিরে তুমুল বৃষ্টি। ম্যাডাম ম্যাডাম, এই যে ছাতা,
সাবধানে আসুন ম্যাডাম, চারিদিকে অনেক পানি জমে আছে। এই নিন ফাইলটা। রাকিব একটা বড় কালো ছাতা নিয়ে মেহেরের দিকে দৌড়ে গিয়েছিল। ছাতাটা মেহেরের মাথার উপর ধরতে গিয়ে রাকিবের নিজের শরীর পুরোটাই বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। হিউ স্টুপিড, তুই এত কাছে আসছিস কেন? হ্যাঁ, ছাতাটা ঠিকমতো ধরতে পারিস না? আমার ড্রেসে বৃষ্টির পানি লাগছে তো। ওই ফাইলটা এখন কেন দিচ্ছিস? দেখছিস না আমার হাতে ফোন? তোকে দিয়ে কিচ্ছু হবে না, সরা তোর ছাতা। মেহের চরম বিরক্ত হয়ে রাকিবকে পাশ কাটিয়ে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু রাকিব রেস্টুরেন্টের বাহিরের মার্বেল পাথরের সিঁড়িগুলো অতিরিক্ত পিচ্ছিল হয়েছিল। ম্যাডাম, এই দিকটায় পা দেবেন না, ওখানটায় শেওলা জমে আছে ম্যাডাম, শুনুন। রাকিবের কথা শেষ হওয়ার আগেই মেহেরের 4 ইঞ্চি হাই হিল স্লিপ কাটে। শূন্যে ভারসাম্য হারিয়ে মেহের যখন পিঠের ভরে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ঘটে ঘটনাটা। ম্যাডাম, ছাতা আর ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে রাকিব নিজের জীবনের মায়না করে ঝাঁপিয়ে পড়ে। মেহেরের পিঠ মাটিতে ছোঁয়ার ঠিক 1 সেকেন্ড আগেই রাকিবের শক্ত হাত মেহেরের খোলা কোমর জড়িয়ে ধরে শূন্যে আটকে ফেলে তাকে। আহ! মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। সে অনুভব করে একটা উষ্ণ হাতের স্পর্শ তার ভেজা উন্মুক্ত কোমরে। নিচে কাদা মাখা রাস্তা আর শূন্যে ঝুলে আছে মেহের। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা পাননি তো? মেহের ধীরে ধীরে চোখ করে। বৃষ্টির তুমুল শব্দের মাঝেও চারপাশটা যেন অদ্ভুত শান্ত হয়ে গেছে। দুজনের মুখ খুব কাছাকাছি, এতটাই কাছে যে রাকিবের ভেজা চুল থেকে বৃষ্টির পানি টপকে মেহেরের গালে পড়ছে। আমি মানে? মেহেরের কথা আটকে যায়। তার দামি অ্যারাবিয়ান পারফিউমের পাগল করা ঘ্রাণ বৃষ্টির ঠান্ডা বাতাসের সাথে মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। মেহেরের উষ্ণ নিঃশ্বাস সরাসরি রাকিবের মুখে এসে পড়ছে, আর রাকিবের হাতের স্পর্শটা মেহেরের উন্মুক্ত কাঁধ এবং কোমরে একটা শীতল শিহরণ জাগিয়ে তোলে। ভয় পাবেন না ম্যাডাম, আমি আপনাকে ধরে ফেলেছি। আপনি দাঁড়াতে পারবেন তো? কয়েক সেকেন্ডের জন্য মেহের যেন নিজের সব স্টেটাস অহংকার ভুলে গিয়ে রাকিবের সেই মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকে। এটা ছিল এক তীব্র রোমান্টিক এবং হালকা স্পর্শকাতর মুহূর্ত, যা মেহেরের বুকের ভেতর একটা অদ্ভুত স্পন্দন তৈরি করেছিল। আমাকে ছাড়, ছাড় বলছি আমাকে। তুই আমাকে ধরেছিস কেন? তোর সাহস তো কম না। কিন্তু মুহূর্তের মধ্যেই মেহেরের ঘোর কাটে। তার মনে পড়ে যায় সে একজন সিইও, আর এই ছেলেটা তার সামান্য কর্মচারী। চরম ঘৃণায় সে রাকিবকে সজোরে ধাক্কা দেয়। উফ! মেহেরের ধাক্কায় রাকিব ভারসাম্য সামলাতে না পেরে পেছনের কাদা আর জমে থাকা পানির মধ্যে ছিটকে পড়ে। আর সেখান থেকেই শুরু হয় মেহেরের এই তীব্র অপমানজনক তিরস্কার, যা আমরা একটু আগেই দেখছিলাম। তোর ওই চোখ দিয়ে তুই কি দেখছিলি রে তখন? আমি খেয়াল করিনি ভেবেছিস? একটা রাস্তার ভিখারি হয়ে তুই আমার দিকে ওভাবে তাকানোর সাহস পাস কোথা থেকে? তোদের মতো ছেলেদের চোখ উপড়ে ফেলা উচিত। বর্তমানে ফিরে আসি। কাদা মাখা অবস্থায় রাকিব আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা কাঁপছে। বৃষ্টির কারণে শীতও লাগছে তীব্র। ম্যাডাম, আপনি আমার মায়ের বয়সী একজন মানুষকে নিয়ে যা তা বললেন, আমি সব হজম করেছি। কিন্তু আমার দৃষ্টি নিয়ে আপনি যেটা বললেন সেটা মিথ্যা। আমি আপনাদেরকে কোনো খারাপ নজরে তাকাইনি। একজন বিপন্ন মানুষকে বাঁচানোর সময় কেউ তার রূপ বা ড্রেস দেখে না। আমার জায়গায় আর যদি কোনো অন্ধ ভিখারিও পিছলে পড়তো, আমি তাকেও এভাবেই জড়িয়ে ধরে বাঁচাতাম। আর আপনার মতো একজন নারীর দিকে খারাপ নজরে তাকানোর রুচি আমার নেই। কি বললি তুই? তোর রুচি নেই? আমার দিকে তাকানোর রুচি নেই তোর? তুই আমাকে ইনসাল্ট করছিস? তোর মতো একটা রাস্তার ফকিরের এত বড় সাহস যে তুই মেহের শিকদারকে কথা শোনাস? হ্যাঁ, তুই কালকে অফিসে আয়। তোর চামড়া যদি আমি না তুলেছি তো আমার নাম মেহের না। তুই জানিস না তুই কার সাথে লাগতে এসেছিস। আমি লাগতে আসিনি ম্যাডাম, আপনি নিজের মন গড়া কথা শুনে আমাকে গালাগাল করেছেন। আমি তো শুধু আপনার ভালো চেয়েছিলাম। একটা মানুষ হিসাবে আরেকটা মানুষের বিপদে এগিয়ে এসেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আপনাদের মতো বড় লোকদের বিপদে মরতে দেওয়াটাই ভালো। আপনারা মানুষের সাহায্য পাওয়ার যোগ্য না। তোর মতো
মতো আবর্জনাদের সাথে আমার আর কোনো কথা নেই। কাল সকালে অফিসে আয়, বুঝাবো তোকে। গুড বাই লুজার। মেহেরের বিলাসবহুল গাড়িটা এক ঝটকায় স্টার্ট দেয়। গাড়ির চাকা থেকে এক দলা কাদা ছিটকে এসে পড়ে রাকিবের বুকে ও মুখে। এই মুহূর্ত থেকে রাকিব জানে না তার জীবনের এই মোড় কোন দিকে ঘুরতে চলেছে, কিন্তু সে বুঝতে পারছে তার সামনের পথটা আর কখনোই সহজ হবে না। পরের দিন সকাল 9:30। আগের রাতে সেই ভয়ঙ্কর বৃষ্টি আর অপমানের পর রাকিব সারা রাত ঘুমোতে পারেনি। মেসে ফিরে ভেজা কাপড়ে ফ্লোরে বসে কেঁদেছে, কিন্তু সকালে মায়ের ফ্যাকাশে মুখটা মনে পড়তেই সে আবার অফিসে আসার সিদ্ধান্ত নেয়। তার মন বলছিল মেহের হয়তো রাগের মাথায় চাকরি খাওয়ার কথা বলেছে, বাস্তবে এমনটা করবে না। মতিঝিলে মেহেরের কোম্পানির বিশাল অফিস ফ্লোর, চারদিকে কর্মীদের ব্যস্ততা, কিবোর্ডের খটখট শব্দ। রাকিব নিজের ডেস্কে বসে মাথা নিচু করে একটা ফাইল দেখছে। তার চোখ মুখ বসা, চোখের নিচে কালি। কিরে রাকিব, তোর চেহারা এমন বাংলার পাঁচের মতন হয়ে আছে কেন? রাতে কি মেসের খালা ভাত দেয় নাই, নাকি ছ্যাঁকা খেয়েছিস কোনো জায়গা থেকে? তোকে তো দেখে মনে হচ্ছে কবর থেকে এই মাত্র জিন্দা হয়ে উঠে আসলি। হাসান রাকিবের পাশের ডেস্কের কলিগ, বয়স 30-এর কোঠায়, বিবাহিত এবং ভীষণ আড্ডাবাজ স্বভাবের মানুষ। অফিসে কাজের চেয়ে গল্প করতেই সে বেশি ভালোবাসে। আরে না হাসান ভাই, তেমন কিছু না। রাতে একটু ঘুম কম হয়েছে। মেসের পাশের রুমে এক ভাই সারা রাত ধরে জোরে জোরে মোবাইলে ওয়াচ শুনছিল, তাই আর কি। ভাবছি আজ একটু কড়া করে এক কাপ চা খাবো। শোন ভাই, ওয়াজ শোনা ভালো, সবের কাজ, কিন্তু তুই যে মেসে থাকিস, ওই মেসের ছেলেদের আমি চিনি। এরা হলো সুযোগ সন্ধানী। দেখবি ওয়াজ চালিয়ে ভেতরে ভেতরে সব তাস খেলছে। আমার শালাও তো ওই দিকেই থাকে, সে তো আর কম যায় না। আর শোন, আমার বইয়ের কথা বলি, কাল রাতে সে বানিয়েছে পাস্তা। আমি বলি ভাই, আমি খাঁটি বাঙালি মানুষ, আমাকে একটু ভাত দে। সে তো রেগে মেগে। হাসান ভাই, আজকেও সকাল সকাল আপনার বইয়ের গল্প শুরু করে দিলেন? একটু কাজ করুন। এমনিতেই আজ ম্যাডামের মেজাজ খুব খারাপ শুনছি। কাল রাতে নাকি বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। রাকিব, তুই কিন্তু আজ ম্যাডামের চোখের সামনে একদম যাবি না। কাল তুই ওনাকে গাড়িতে তুলে দিতে গিয়েছিস, তখন কিছু বলেনি তো? মিতু ওদের সামনের ডেস্কে বসে, খুব শান্ত স্বভাবের মেয়ে। রাকিবকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। না, আমি তো আপু কিছু বলেনি, তবে ম্যাডাম তো এমনিতেই একটু রাগে। আমি ভাবছি আজ ওনার জন্য স্পেশাল করে কফি বানিয়ে নিয়ে যাব, যদি কফি খেয়ে মেজাজটা একটু ঠান্ডা হয়। আমার আসলে এই চাকরিটা খুব দরকার আপু। মায়ের ওষুধের অনেক দাম, সামনে আবার বাড়ির ভাড়াও দিতে হবে। তোর এই এক দোষ রাকিব, তুই বেশি ভালো মানুষ। ম্যাডামকে কফি খাওয়াতে যাবি, দেখবি কফিতে চিনি কম হয়েছে বলে তোকে কফি বানিয়ে ছেড়ে দেবে। ওই মহিলা তো মানুষ না, সাক্ষাৎ হিটলারের নাতনি। যাকে তুই যা, গিয়ে কফি বানা, আমি একটু বাথরুম থেকে আসি। হাসান হাসতে হাসতে উঠে যায়। রাকিবও একটা দীর্ঘশ্বাস ফেলে প্যান্ট্রি রুমের দিকে হাঁটা দেয়। ঠিক এই সময়টাতেই জেনারেল ম্যানেজার জামান নিজের কেবিনের ভেতর অত্যন্ত গোপনীয় একটা ফোন করে ব্যস্ত। ভাই, আমি তো সব রেডি করে রেখেছি, আপনি শুধু লোক পাঠিয়ে মালটা রিসিভ করার ব্যবস্থা করেন। লকারে ক্যাশ আর ডায়মন্ড মিলিয়ে প্রায় 10 কোটি টাকার মাল আছে। সিকান্দার ভাই যেন কোনো টেনশন না করে, আজ দুপুরের মধ্যেই মাল কোম্পানির বাইরে চলে যাবে। জামান লোকটা বাইরে খুব ভদ্র সাজলেও আসলে সে আন্ডারওয়ার্ল্ডের ডন সিকান্দারের লোক। কোম্পানির লকার থেকে সে মাফিয়াদের ব্ল্যাক মানি সরাচ্ছে। না না ভাই, কেউ কিচ্ছু টের পাবে না। মেয়ের তো একটা বাচ্চা মেয়ে, ও ব্যবসার কি বোঝে? ওর বাপ মারা যাওয়ার পর থেকে তো কোম্পানি আমিই টেনে নিয়ে যাচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি মালটা এমন জায়গায় রাখবো যে পুলিশের বাপও খুঁজে পাবে না। ফোনটা কেটে দিয়ে জামান একটা কালো চামড়ার ব্যাগ হাতে নিয়ে খুব সাবধানে লকার রুম থেকে বের হয়। ফ্লোরে তখন সবাই নিজের কাজে ব্যস্ত। জামান দ্রুত পায়ে হেঁটে রাকিবের ডেস্কের কাছে আসে, নিচু স্বরে বিড়বিড় করে বলে, এই কাঁদাটার ডেস্কেই তো 1000টা পুরনো ফাইলের স্তূপ। এখানে রাখলে কেউ জীবনেও সন্দেহ করবে না। মালটা আপাতত এখানে থাক, লাঞ্চ ব্রেকের সময় পিয়ন দিয়ে বাইরে পাচার করে দেবো। জামান খুব সুকৌশলে ব্যাগটা রাকিবের ডেস্কের একদম নিচে বাতিল ফাইলের স্তূপের পেছনে লুকিয়ে রাখে। তারপর এমন ভাব করে যেন কিছুই হয়নি, সোজা নিজের কেবিনে চলে যায়।
এদিকে প্যান্ট্রি রুমে রাকিব কফি বানাতে গিয়ে চরম নার্ভাস। ইয়া আল্লাহ, ম্যাডাম তো ব্ল্যাক কফি খায়। চিনি কি 1 চামচ দেবো নাকি 2 চামচ? গতবার চিনি বেশি হয়ে আমার মুখের উপর কফি ছুঁড়ে মেরেছিল। আর যদি আবারও এমন কিছু হয় তাহলে তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আচ্ছা, একটুখানি দারুচিনি গুঁড়ো দিয়ে দিই, গ্রানটা ভালো আসবে। ইস, বেশি পড়ে গেল নাকি? রাকিব কফির মগ নিয়ে কাঁপতে কাঁপতে মেহেরের কেবিনের দিকে যায়। কেবিনের দরজা একটু খোলা ছিল। মে কাম ইন ম্যাডাম, আপনার জন্য কফি এনেছিলাম। তোকে কে বলেছে কফি আনতে? আর তুই এখনো এই অফিসে কি করছিস? আমি তোকে কাল রাতে বলেছিলাম না যে ইউ আর ফায়ার্ড। তোর ওই নোংরা চেহারাটা আমাকে আর দেখাবি না। গেট আউট ফ্রম হিয়ার। ম্যাডাম, কফিটা অন্তত খেয়ে দেখুন, আমি নিজে বানিয়েছি। আপনি চাইলে আমাকে পিয়ন হিসেবে রেখে দিন, আমি ফ্লোর ঝাড়ু দেব, কিন্তু চাকরিটা। শাট আপ, একদম চুপ। তুই কি কানে কম শুনিস নাকি? তোর আত্মসম্মান বোধ বলতে কিচ্ছু নেই। আমি তোকে ঘৃণা করি। তোর ওই হাতের বানানো কফি খাওয়ার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। বের হ আমার কেবিন থেকে, নইলে এক্ষুনি সিকিউরিটি রাখবো। রাকিবের হাত কেঁপে ওঠে। কফির মগটা তার হাত থেকে ফসকে মেহেরের টেবিলের এক কোণায় পড়ে যায়। কিছুটা কফি ছড়িয়ে পড়ে। হোয়াট দ্য হেল, তুই এটা কি করলি? রাস্কেল, আমার ইম্পর্টেন্ট পেপারসগুলো নষ্ট করে দিলি। গার্ড, এই ফ্লোরের সিকিউরিটি গার্ড কোথায়? এই ভিখারিটিকে ঘাট ধাক্কা দিয়ে বের করো তো। রাকিব ভয়ে পেছাতে পেছাতে ক্যাবিন থেকে বের হয়ে আসে। পুরো ফ্লোরের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। রাকিব নিজের ডেস্কে এসে মাথা নিচু করে বসে পড়ে। তার চোখে পানি জমতে শুরু করেছে। দুপুর ঠিক 2টা বাজে। অফিসের পরিবেশ হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে যায়। মেহেরের কেবিন থেকে একটা বিকট চিৎকার শোনা যায়, আর তার পরপরই জামান দৌড়ে বাইরে আসে। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, কোম্পানির লকার খোলা। লকারের ভিতরে থাকা সেই স্পেশাল কনসাইনমেন্টের ব্যাগটা গায়েব। সিকিউরিটি মেন গেট লক করো এখনই, কেউ বাইরে যেতে পারবে না। পুরো অফিসে তোলপাড় শুরু হয়ে যায়। মেহের রাগে অগ্নিশর্মা হয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। তার চোখ মুখ লাল, রাগে কাঁপছে সে। হাউ ইজ পসিবল? আমার কোম্পানির লকার থেকে 10 কোটি টাকার ব্যাগ চুরি হয়ে গেছে, আর তোমরা কেউ জানো না? জামান সাহেব, এটা কিভাবে হলো? লকারের চাবি তো শুধু আপনার আর আমার কাছে থাকে। ম্যাডাম, আমি তো সকালে লকার চেক করে নিজের কেবিনে ছিলাম। নিশ্চয়ই অফিসের ভেতরের কেউই এই কাজ করেছে, যে লকারের পাসওয়ার্ড জানতো বা আমাকে ফলো করেছিল। আমার মনে হয় সবাই ডেস্ক চেক করা উচিত। চোর এই ফ্লোরেই আছে। মেহেরের নির্দেশে সিকিউরিটি গার্ডরা প্রতিটি কলিগের ডেস্ক তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। হাসান, মিতু সবাই ভয় কাঁপছে। এক পর্যায়ে গার্ডরা রাকিবের ডেস্কের কাছে আসে। ম্যাডাম, এই ডেস্কের নিচে পুরনো ফাইলের ভেতর একটা কালো ব্যাগ পাওয়া গেছে, ভারী মনে হচ্ছে। গার্ড ব্যাগটা টেনে বের করে মেহেরের সামনে রাখে। মেহের চেইন খুলে দেখেই চমকে ওঠে। ব্যাগের ভেতর থরে থরে সাজানো ক্যাশ টাকা, আর ছোট একটা বক্সে কয়েকটা ডায়মন্ড। পুরো ফ্লোরে পিনপতন নীরবতা। রাকিব, তুই তুই এত বড় চোর! কাল রাতে তুই আমার কাছে কান্নাকাটি করেছিলি টাকার জন্য, আর আজ তুই আমার কোম্পানির লকার ভেঙেছিস। তোর এত বড় স্পর্ধা! ম্যাডাম, আল্লাহর কসম, আমি কিছু জানি না। এই ব্যাগ কীভাবে আমার ডেস্কে এলো আমি সত্যি জানি না। আমি তো সকাল থেকে নিজের সিটেই বসেছিলাম। ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না। রাকিব দৌড়ে গিয়ে মেহেরের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। সে মেহেরের জুতো ছুঁয়ে কাঁদতে থাকে। ম্যাডাম, একটু লজিক্যালি চিন্তা করে দেখুন, আমি যদি চুরি করবো তাহলে এই 10 কোটি টাকার ব্যাগ আমি নিজের ডেস্কে কেন লুকিয়ে রাখবো? আমি তো পাগল না যে চুরি করে প্রমাণ নিজের কাছে রেখে দেবো। কেউ আমাকে ফাঁসিয়েছে ম্যাডাম, কেউ ইচ্ছে করে এই ব্যাগটা আমার এখানে রেখে গেছে। হাসান ভাই, মিতু আপু, তোমরা কিছু বলছো না কেন? তোমরা তো জানো আমি কেমন ছেলে। ম্যাডাম, রাকিব আসলে এমন ছেলে না, ও খুব সাধারণ। শ্যাট আপ হাসান, তুমি ওর উকিল হয়েছ। চোখের সামনে প্রমাণ দেখা যাচ্ছে, আর তুমি বলছো ও এমন ছেলে না। আরে, তোদের মতো ছোট লোকদের রক্তেই তো চুরি লেখা থাকে। তোদের জন্মই হয় মানুষের হক পেরে খাওয়ার জন্য। বস্তিতে থাকিস আর স্বপ্ন দেখিস 10 কোটি টাকার মালিক হওয়ার। তুই ভেবেছিলি এই টাকা নিয়ে তুই পালিয়ে যাবি? মেহের রাগে নিজের পা ছাড়িয়ে নিয়ে সজোরে একটা লাথি মারে রাকিবের বুকে। রাকিব ছিটকে গিয়ে পেছনের একটা চেয়ারের ওপর পড়ে।
ম্যাডাম, এই ছোট লোকগুলোকে আমি খুব ভালো করে চিনি। এদের মুখে আল্লাহর কসম আর অন্তরে শয়তানি। ও ভেবেছিল লাঞ্চ ব্রেকের সময় ব্যাগটা নিয়ে পালাবে। গার্ড ওকে ধরে দাঁড় করাতো। ওর পকেট চেক কর, দেখি আর কি কি চুরি করেছে। দুজন বলিষ্ঠ সিকিউরিটি গার্ড রাকিবকে কলার ধরে টেনে তোলে। একজন গার্ড রাকিবের প্যান্টের পকেট থেকে তার মানিব্যাগটা বের করে। মানিব্যাগটা একদম জরাজীর্ণ, চামড়া উঠে গেছে। দেখি ওর ব্যাগে কি আছে। আরে ম্যাডাম দেখেন, ওর মানিব্যাগের ভিতর দেখি 5,000 টাকা। যে ছেলের কাল মায়ের চিকিৎসার টাকা ছিল না, তার ব্যাগে আজ এতগুলো কর করে 500 টাকার নোট কিভাবে এলো? নিশ্চয়ই প্যান্ট্রি বা ক্যাশ কাউন্টার থেকে চুরি করেছে। না, ওই টাকাটা আমার মায়ের ইঞ্জেকশনের টাকা। আমি কাল রাতে আমার এক বন্ধুর কাছ থেকে সুদে ধার নিয়েছি। ওই টাকাটা নেবেন না জামান স্যার, আমি আপনার পায়ে পড়ি। ওই টাকাটা না দিলে হাসপাতাল থেকে আমার মাকে বের করে দেবে। আমার মা মরে যাবে স্যার। তোর মায়ের মতো ডাইনি বুড়িদের মরে যাওয়াই উচিত, যে মা একটা চোর জন্ম দিয়েছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। জামান সাহেব, ওই টাকাটা কোম্পানির ক্যাশ ফান্ডে জমা করে দিন। আর এই জানোয়ারটাকে পুলিশে দেওয়ার আগে এমন মার মারবেন যেন জীবনে আর কোনো দিন চুরি করার সাহস না পায়। ম্যাডাম, আপনি আমার মাকে গালি দিলেন। আপনি আমাকে মারুন কাটুন, কিন্তু আমার মাকে নিয়ে একটা কথাও বলবেন না। আমি চুরি করিনি। আপনারা বড় লোকেরা কেন গরিবদের মানুষ বলে মনে করেন না? কেন আমাদের রক্তের কোনো দাম নেই আপনাদের কাছে? রাকিবের এই চিৎকারে মেহেরের ইগোতে আরো বড় আঘাত লাগে। সে গার্ডদের ইশারা করে। মার ওকে, ওর চামড়া তুলে নে, তারপর ঘর ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দে। আজ থেকে এই অফিসে ওর ছায়াও যেন না পড়ে। গার্ডরা রাকিবকে ফ্লোরে ফেলে বুট জুতো দিয়ে লাথি মারতে শুরু করে। রাকিবের নাক মুখ ফেটে রক্ত বের হতে থাকে। সে দু হাতে মাথা চেপে ধরে মার খাচ্ছে। অফিসের কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না। 10 মিনিট ধরে বেদম মারধরের পর তাকে টানতে টানতে অফিসের মেইন গেটের বাইরে সিঁড়ির কাছে এনে সজোরে ধাক্কা দেওয়া হয়। আমার টাকাটা দিয়ে দিন, আমার মায়ের ওষুধ। আল্লাহ আপনাদের বিচার করবে, আমি আপনাদের ছাড়ব না। সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় রাকিব। তার শরীর রক্তে ভাসছে, শার্ট ছিঁড়ে গেছে। চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরছে। তার পকেটে থাকা একটা কানাকড়িও নেই। রাত তখন 11টা। ঢাকার আকাশ আজ আবার মেঘলা। রাকিব রক্তাক্ত, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সে সারা বিকেল আর সন্ধ্যা রাস্তায় রাস্তায় ঘুরেছে, মানুষের কাছে হাত পেতেছে মায়ের ওষুধের জন্য, কিন্তু কেউ তাকে একটা টাকাও দেয়নি। শেষে অনেক রাতে সে বস্তিতে ফিরে আসে। মা, আমি আসছি মা, তুই চিন্তা করিস না, আমি ঠিক ব্যবস্থা করে ফেলবো। বস্তির সরু গলি পেরিয়ে রাকিব তাদের ছোট টিনের ছাপড়া ঘরের সামনে আসে। ঘরের ভেতর টিমটিমে একটা হলুদ বাল্ব জ্বলছে। রাকিব ঘরে ঢুকে দেখে তার মা বিছানায় ছটফট করছে, নিঃশ্বাস নিতে পারছে না। মা, চোখ খুল, আমি এসে গেছি। এই তো আমি। তোর বুকে অনেক ব্যথা হচ্ছে তাই না মা? আমি এখনই ডাক্তার রাখছি। মা, তুই একটু সহ্য কর। রাকিব পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের রহিম চাচার দরজায় ধাক্কা দেয়। রহিম চাচা, ও চাচা, দরজা একটু খুলেন, আমার মা মরে যাচ্ছে। আমাকে 2,000 টাকা দিন চাচা, আমি 2 দিনের মধ্যে আপনার টাকা সুদে আসলে শোধ করে দেব। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করেন। আরে বাজান, এত রাতে টাকা কোথায় পাবো? আমার নিজের ঘরে চাল নেই। তুই বরং অন্য কোথাও দেখ। আর শোন, তোর মারে হাসপাতালে নে। এখানে চিল্লাচিল্লি করিস না, মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। রাকিব একের পর এক দরজায় কড়া নাড়ে, কিন্তু এই স্বার্থপর পৃথিবীর কেউ একটা গরিবের বিপদে এগিয়ে আসে না। সে দৌড়ে আবার নিজের ঘরে ফেরে। মা, কেউ দরজা খুললো না মা, তুই আমাকে ছেড়ে যাস না মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। আমি তোকে কথা দিচ্ছি, কাল সকালে আমি আমার কিডনি বেঁচে হলেও তো চিকিৎসা করাবো। তুই শুধু আজকের রাতটা বেঁচে থাক মা। রাকিবের মা তার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে রাকিবের রক্তমাখা গালটা ছুঁয়ে দেয়। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছু বলতে চায় কিন্তু পারে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তার মাথাটা একপাশে হেলে পড়ে। রাকিবের মায়ের হাতটা আস্তে করে বিছানায় লুটিয়ে পড়ে। মা, এই মা, কথা বলছিস না কেন মা? মা। রাকিবের আকাশ ফাটা আর্তনাদ বস্তির টিনের চাল ভেদ করে রাতের আকাশে মিলিয়ে যায়।
ঠিক সেই মুহূর্তেই বাইরে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যেন আকাশও আজ রাকিবের সাথে কাছে। রাত 2টো বাজে। বস্তির পেছনের কবরস্থানে সদ্য খোঁড়া একটি মাটির ডিবির পাশে বসে আছে রাকিব। মুষলধারে বৃষ্টিতে তার শরীরের রক্ত আর কাদা ধুয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের জল শুকিয়ে গেছে। তুই তো বলেছিলি মা, সৎ পথে চললে আল্লাহ সহায় হন। খোদাই তোর আল্লাহ, আমি তো জীবনে কারো একটা টাকাও হারাম খাইনি, তাহলে আজ কেন তোর ইঞ্জেকশনের টাকাটা ওরা কেড়ে নিল? কেন আমাকে চোর অপবাদ দিয়ে কুকুরের মতো মারলো? না মা, এই দুনিয়াটা ভালো মানুষের জন্য না। এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে শয়তান হতে হয়, দানব হতে হয়। আজ থেকে তোর সেই নিরীহ রাকিব মরে গেছে মা। আজ থেকে জন্ম নিল এমন এক রাকিব, যাকে দেখে এই শহরের ইটের দেওয়ালগুলোও বয়ে কাঁপবে। রাকিব কবরস্থান থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে এখন আর কোনো অসহায়ত্ব নেই, আছে এক হিম শীতল শূন্যতা আর ভয়ঙ্কর জেদ। সে কবরস্থান পেরিয়ে অন্ধকার গলি দিয়ে হাইওয়ের দিকে এগোতে থাকে। ঠিক ওই সময় গলির অন্য প্রান্ত থেকে একটা কালো গাড়ি প্রচণ্ড স্পিডে এসে একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে এলাকার কুখ্যাত স্মাগলার কাইল্লাবাবু। তার পেছনে 2টো পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ধেয়ে আসছে। হারামজাদারা আজকে আমাকে মেরেই ফেলবে দেখছি। আমার পেটে তো গুলি লেগে গেছে, সামনে তো যাওয়ার রাস্তা নেই। পুলিশের গাড়ি থেকে নেমে অফিসাররা ব্রাশ ফায়ার শুরু করে। বৃষ্টির মতো ঘুরে দিয়ে আসছে। এলাকার মানুষ যে যার ঘরের জানালা বন্ধ করে দিয়েছে, কিন্তু রাকিব সেই গলির মাঝখানে একা দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে সাই সাই করে বুলেট বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে একটুও নড়ছে না। তার চোখে মৃত্যুর কোনো ভয় নেই। হ্যান্ডস আপ বাবু, তুই চারদিক থেকে ঘেরাও হয়ে গেছিস, অস্ত্র ফেলে দে। এই ছেলে, এই পাগল নাকি তুই? মরবি তো, সরে যা সামনে থেকে। বাবু দেয়ালের আড়ালে লুকিয়ে অবাক হয়ে রাকিবকে দেখছে। একটা সাধারণ ছেলে, রক্তাক্ত শরীর, কিন্তু চোখের দৃষ্টি যেন সাক্ষাৎ আজরাইলের মতো। বাবু বুঝতে পারে এই ছেলের ভেতরে মৃত্যুর কোনো ভয় নেই। বাবু তার কোমরে গোজা একটা ভারী বিদেশি রিভলভার বের করে রাকিবের দিকে ছুড়ে মারে। তুই কে জানি না, তবে তোর চোখে আমি যা দেখছি তা যদি সত্যি হয় তাহলে এই বন্দুকটা তোলো। আজ এখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে যা, তোকে এই শহরের রাজা বানিয়ে দেব। তোলো বন্দুক। রিভলভারটা কাদার মধ্যে রাকিবের পায়ের কাছে এসে পড়ে। রাকিব কয়েক সেকেন্ড বন্দুকটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে মেহেরের সেই লাথি, মায়ের মৃত্যু আর সমাজের অবিচার। শহরের রাজা? না, আমি রাজা হতে চাই না। আমি এই শহরের গডফাদার হতে চাই। যারা নিজেকে গডফাদার মনে করে তাদের ইগো মাটিতে মিশিয়ে দিতে চাই। রাকিব ধীরে ধীরে নিচু হয়ে কাদামাখা রিভলভারটা তুলে নেয়। সে সেফটি ক্যাচ খুলে বন্দুকটা সোজা করে ধরে পুলিশ অফিসারের দিকে তাক করে। বৃষ্টির শব্দকে ছাপিয়ে একটা বিকট গুলির আওয়াজ রাতের অন্ধকারকে ছিঁড়ে দেয়। এই ভয়ঙ্কর বৃষ্টির রাতের পর কেটে যায় দীর্ঘ 3টা বছর। এই 3 বছর রাকিব গায়েব হয়ে গিয়েছিল। বস্তির নিরীহ ভীতু রাকিব সেদিনই মারা গিয়েছিল তার মায়ের কবরের পাশে। কাইল্লা বাবুর দেওয়া সেই রিভলভার হাতে তুলে নেয়ার পর রাকিব আর পেছনে ফিরে তাকায়নি। নিজের তীক্ষ্ণ বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান আর মৃত্যুর ভয় না থাকার কারণে আন্ডারওয়ার্ল্ডে সে খুব দ্রুত নিজের জায়গা করে নেয়। এখন সে আর রাকিব নেই, পুরো আন্ডারওয়ার্ল্ড তাকে চেনে এক রহস্যময় এবং ভয়ঙ্কর নাম আর হিসেবে। রাত তখন ঠিক 2টো। চট্টগ্রামের পতেঙ্গা গভীর সমুদ্র বন্দর এলাকা। চারিদিকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন আর কনকনে ঠান্ডা বাতাস। একটা পরিত্যক্ত জেটিতে বিদেশি মাফিয়াদের বিশাল একটা অস্ত্রের চালান নামছে। আরে ভাই, সাবধানে নামা বক্সগুলো। ভেতরে সব অটোমেটিক স্নাইপার আর AK-47। একটা বক্স পানিতে পড়লে তোর পুরা গুষ্টি বেচে দিলেও দাম শোধ করতে পারবি না। তাড়াতাড়ি কর, কাস্টমসের ডিউটি চেঞ্জ হওয়ার আগেই মাল গোডাউনে পৌঁছাতে হবে। ইলিয়াস চট্টগ্রামের লোকাল স্মাগলারদের মাথা। অত্যন্ত ধুরন্ধর আর নিষ্ঠুর প্রকৃতির লোক। তার চারপাশে প্রায় 25-30 জন ভারী অস্ত্রধারী গার্ড পাহারায় দাঁড়িয়ে আছে।
ওস্তাদ, আপনি কোনো টেনশন নিয়েন না। কাস্টমসের বড় কর্তার বাসায় কাল রাতেই মিষ্টির প্যাকেটে 20 লাখ টাকা পৌঁছায় দিছি। আমি শুধু ভাবতেছি এই চালানটা ঢাকায় সিকান্দার ভাইয়ের কাছে পৌঁছানোর পর আপনার তো ভাই পুরা লালে লাল অবস্থা। ভাবি তো কালকে বলতেছিল ওনার নাকি দুবাই যাওয়ার শখ। এইবার মনে হয় ভাবিলে বুর্জ খলিফা ঘুরায় আনতে পারবেন। শরীফ ইলিয়াসের ডান হাত। কথা বলতে বলতেই সে লাইটার দিয়ে একটা সিগারেট ধরায়। আরে দুবাই তো কোনো ব্যাপার না। সিকান্দার ভাই কথা দিছে এই চালানের পর আমাকে পুরা চিটাগাং পোর্টের কন্ট্রোল দিয়ে দিবে। তখন দেখবি এই ইলিয়াসের পাওয়ার। পুলিশ আমার গাড়ির সামনে স্যালিউট মারবে। তুই শুধু মালগুলো জলদি ট্রাকে তোল। ইলিয়াসের কথা শেষ হতে না হতেই হঠাৎ পুরো পোর্ট এলাকার সমস্ত নিয়ন আলো ফ্লাডলাইট 1 সেকেন্ডের মধ্যে নিভে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ওস্তাদ, ঘটনা কি? কারেন্ট গেল কেমনে? পোর্টের মেইন জেনারেটর তো অটোমেটিক অন হওয়ার কথা। গান লোড কর সবাই, পজিশন নে। কেউ মনে হয় আমাদের ফলো করতেছে। এই ট্রাকের হেডলাইট জ্বালাতো জলদি। ট্রাকের হেডলাইট জ্বলে উঠতেই সবাই চমকে ওঠে। যেটির একদম মাঝখানে, যেটাকে এতক্ষণ কেউ ছিল না, সেখানে দাঁড়িয়ে থাকে কুচকুচে কালো রঙের একটি অত্যাধুনিক রেঞ্জ রোভার। গাড়ির বডি বুলেট প্রুফ। ওস্তাদ, এই গাড়ি আসলো কই থেকে? আওয়াজও তো পাই নেই। গুলি করুম নাকি? গাড়ির দরজা খুলে যায়। ধীর পায়ে গাড়ি থেকে নেমে আসে একজন দীর্ঘদেহী পুরুষ। পরনে একদম নিখুঁত ফিটিংয়ের কালো রঙের 3 পিস স্যুট, পায়ে ইতালিয়ান লেদার শু। লোকটার ঠোঁটের কোণে একটা দামি সিগারেট জ্বলছে। অন্ধকারের মধ্যে সিগারেটের লাল আগুনটা যেন কোনো শয়তানের চোখের মতো জ্বলজ্বল করছে। সে আর কেউ নয়, রাকিব। কে রে তুই? জানিস না এটা কার এরিয়া? বাপের নাম ভুইলা গেছিস নাকি মরণের শখ হয়েছে তোর? এই মাল কার জানিস তুই? ঢাকার সিকান্দার ভাইয়ের মাল। 1 সেকেন্ডে তোর লাশ গুম করে দিমু। সিকান্দার নামটা শুনেছি বটে, তবে আমি জানতাম কুকুররা শুধু হার চেবায়। এখন দেখছি তারা অস্ত্র সাপ্লাই দেয়। তাই ইলিয়াস সাহেব, কাস্টমসের কর্তৃপক্ষকে তো 20 লাখ টাকা খাইয়েছেন। আমাকে কত দেবেন? কারণ এই জেটি থেকে আজ একটা সুচো বাইরে যাবে না। রাকিবের কণ্ঠস্বর এতটাই হিমশীতল আর শান্ত যে ইলিয়াসের মতো পোড় খাওয়া অপরাধীর বুকেও একটা অজানা কাঁপুনি দিয়ে ওঠে। তোর তো সাহস কম না, একা আইসা ইলিয়াসরে ধমক দিস? শরীফ, ফায়ার, ঝাঁঝরা করে দে শুয়োরের বাচ্চারে। শরীফ তার একে 47 তাক করার আগেই রাকিব হাতের সিগারেটটা ছুঁড়ে মারে। সিগারেটের আগুনটা মাটিতে পড়ার আগেই রাকিবের ডান হাত বিদ্যুতের বেগে নিজের কোটের ভেতর যায়। তোদের সময় শেষ। চোখের পলকে রাকিবের 2 হাতে দুটো সাইলেন্সার লাগানো পিস্তল উঠে আসে। কোনো এলোপাথারি মারামারি নয়, একদম নিখুঁত টেকনিক্যাল কমব্যাট, যাকে বলে গানফো। রাকিব নিজের জায়গা থেকে এক চুরো না নড়ে শুধু হাত ঘুরিয়ে পরপর 5টা গুলি করে। মুহূর্তের মধ্যে ইলিয়াসের সামনের 5 জন গার্ড কপালে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাঁচাও ওস্তাদ, এ তো মানুষ না, ভূত। রাকিব এবার সামনের দিকে এগোতে শুরু করে। গার্ডরা বৃষ্টির মতো গুলি ছুটছে, কিন্তু রাকিব অদ্ভুত ক্ষিপ্রতায় কন্টেইনারের আড়াল নিয়ে এমনভাবে মুভ করছে যেন সে বুলেট দেখতে পাচ্ছে। নিমিষের মধ্যেই সে শরীফের সামনে চলে আসে। শরীফ গুলি করতে গেলেই রাকিব বাঁ হাত দিয়ে বন্দুকের ব্যারেলটা ঘুরিয়ে দেয় এবং ডান পা দিয়ে শরীফের হাঁটুতে প্রচণ্ড জোরে আঘাত করে। হাড় ভাঙার মটমট শব্দ হয়। তোর বাপিকে বলিস দুবাইয়ের টিকিট ক্যান্সেল করতে, কারণ ওর স্বামী এখন সোজা জাহান নামে যাচ্ছে। রাকিব শরীফের বুকে দুটো গুলি করে ইলিয়াসের দিকে তাকায়। ইলিয়াস ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্দুক ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তার প্যান্ট ভিজে গেছে। ভাই, ভাই আমাকে মাইরেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি কে ভাই? আপনি যা চাবেন আমি তাই দিমু। আমারে ছাইরা দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নাম তোদের মতো বেঈমানদের মুখে মানায় না। তুই দেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য এই অস্ত্রগুলো এনেছিস, আর এখন নিজের জানের বয়ে আল্লাহর কাছে মাপ চাইছিস। তুই জানতে চেয়েছিলেন আমি কি? সেখান থেকে গিয়ে বলিস ঢাকা শহরে তার জন্ম নিয়েছে, তাকে বলবি, আর সালাম পাঠিয়েছে। রাকিব ইলিয়াসের ডান কাঁধে একটা গুলি করে, তাকে আহত অবস্থায় ফেলে রাখে। এরপর সে পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করে বাটন চাপে। মুহূর্তের মধ্যে পোর্টের বাইরে থেকে 10টা বিশাল ট্রাক জেটিতে ঢুকে পড়ে।
রাকিবের লোকেরা মাত্র 5 মিনিটের মধ্যেই সমস্ত অস্ত্রের কন্টেইনার এবং ক্যাশ টাকা নিজেদের ট্রাকে তুলে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকাল 10টা, ঢাকার একটি ঘিঞ্জি বস্তির মোড়ে কুদ্দুস মিয়ার চায়ের দোকান। সকালবেলা মানুষের বেশ ভিড়, চুলায় কেতলিতে পানি ফুটছে। আরে শফিক বাজান, তুই ওই ব্রেঞ্চটায় গিয়া বস। তোর তো পায়ে সমস্যা, দাঁড়ায় আসুস কেন? রিক্সাওয়ালা কাশেম ভাই, আপনার চায়ে কি চিনি একটু বাড়াই দেবো? আজকাল তো চিনির যে দাম, চা বেচায় আর কোনো লাভ নাই। শফিক একটা 12 বছরের ছেলে, পোলিওতে একটা পা নষ্ট। আর কাশেম মিয়া বয়স্ক রিক্সা চালক, সারাদিন রিক্সা চালিয়ে যা পান তা দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করান। কুদ্দুস রে, চিনি করাতে আর কি হইব? জীবনের দিতাই তো তোর করতে পারলাম না। আমার বউটার ডায়ালাইসিস করানোর ডেট পার হইয়া যাইতেছে, হাতে একটাও টাকা নাই। গত রাইতে ঘুমাইতে পারি নাই। কালি ভাবতাছি আল্লাহকে গরিব মানুষের দিকে চাইয়া দেখবো না কোনো দিন। আমি না বুবুর দিকে দেখ, স্বামীটা মরার পর থেকে মাইয়াটারে নিয়ে কি কষ্টটাই না করতাছে। কি আর কমু কাশেম ভাই, মাইয়াটার স্কুলের বেতন 3 মাসের বাকি। মাস্টার কালকে বইলা দিছে, টাকা না দিলে আর স্কুলে যাইতে দিব না। আল্লাহ চাইলে মরণ দেয় না কেন বুঝি না। ঠিক ওই সময় চায়ের দোকানের পুরনো রঙিন টিভিটায় ব্রেকিং নিউজ শুরু হয়। সংবাদ পাঠিকা অত্যন্ত উত্তেজিত কণ্ঠে খবর পড়ছেন। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। গতকাল রাতে চট্টগ্রাম পোর্টে দেশের অন্যতম শীর্ষ মাফিয়া এবং অস্ত্র চোরা কারবারিদের একটা বিশাল চালান লুট হয়েছে। ঘটনাস্থলে থাকা আহত স্মাগলারদের দাবি, এই দুর্ধর্ষ অপারেশনের পেছনে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের এক নতুন রহস্যময় নাম। আর পুলিশে এখনও এই এর কোনো পরিচয় জানতে পারেনি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, লুট হওয়া কোটি কোটি কালো টাকার কোনো হদিশ মিলছে না। শুনছেননি কাশেম ভাই, এই দেশে চোরের ঘরের বাটপার জন্মাইছে। এক বড় লোক আর এক বড় লোকের টাকা চুরি করতেছে। আমাকে মতো গরিবের তো আর এইসবে কোনো ফায়দা নাই। কুদ্দুস মিয়ার কথা শেষ হতে না হতেই হঠাৎ শফিকের পকেটে থাকা ভাঙা বাটন ফোনটা বিপ বিপ করে বেজে ওঠে। একই সাথে কাশেম মিয়া এবং আমিনার ফোনও বেজে ওঠে। কুদ্দুস কাকা, আমার এই ভাঙা ফোনে তো কেউ মেসেজ দেয় না, একটু ওইটা দেখেন তো কি লেখছে। ইংলিশে কি যেন আইছে। কুদ্দুস মিয়া চায়ের কাপ রেখে শফিকের ফোনটা হাতে নিয়ে চোখ বড় বড় করে তাকায়। তার হাত কাঁপতে শুরু করে। বাজান, এইটা কি দেখতাছি? তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকছে। কে জানি পাঠাইছে। কাশেম ভাই, আপনার ফোনটা দেখেন তো। কুদ্দুস, আমার ফোনেও মেসেজ আইছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা। আল্লাহ গো, আমার বউটা তাহলে বাচ্চা যাইব রে কুদ্দুস। আমার আল্লাহ আমার ডাক শুনছে। আমার ফোনেও তো টাকা আইছে ভাই। কে পাঠাইলো এই বেনামি টাকা? আল্লাহ তারে জান্নাত নসিব করুক। সে যেই হোক, সে তো ফেরেস্তা হইয়া আমাগো পাশে দাঁড়াইছে। বস্তির মানুষজন খুশিতে কাঁদতে শুরু করে। তারা জানে না যে গত রাতে চট্টগ্রাম পোর্টে লুট হওয়া সেই কালো টাকায় রাকিব তার হ্যাকার টিমের মাধ্যমে সারা দেশের অসহায় গরিব মানুষের অ্যাকাউন্টে বেনামে ট্রান্সফার করে দিয়েছে। রাকিব এখন শুধু মাফিয়া ডন নয়, সে গরিবের মাসিহা, এক ডার্ক রবিনহুড। ঠিক একই সময় এদিকে মতিঝিলে মেহেরের কোম্পানির সিইও কেবিনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। 3 বছর আগে সেই অহংকারী মেহেরের চেহারায় এখন চরম হতাশার ক্লান্তির ছাপ। মিতু, তুমি আমাকে এই হিসাবগুলো কি দেখাচ্ছ? গত 1 মাসে আমাদের 4টা বড় প্রজেক্ট ক্যান্সেল হয়েছে। শিকদার গ্রুপ কিভাবে আমাদের সব ক্লায়েন্টদের হাইজ্যাক করে নিচ্ছে। এইভাবে চললে তো আগামী 3 মাসের মধ্যে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। মিতু এখন মেহেরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, সিকান্দার গ্রুপের লোকজন মার্কেটে চরম মনোপলি তৈরি করেছে। ওরা আমাদের ক্লায়েন্টদের ভয় দেখাচ্ছে
আর আমাদের জেনারেল ম্যানেজার জামান সাহেবও তো গত 6 মাস ধরে অফিসে ঠিকমতো আসছেন না। আমার কেন জানি মনে হয় ভেতরের কেউ আমাদের কোম্পানির সব গোপন তথ্য সিকান্দারের কাছে পাচার করছে। জামান সাহেবকে আমি বাবার মতো বিশ্বাস করতাম, আর উনি? যাই হোক, এই শিকদার লোকটাকে কেউ থামাতে পারছে না কেন? পুলিশ, প্রশাসন সবাই কি ওর কেনা গোলাম? মেহেরের টেবিলের ওপরে থাকা ল্যাপটপ তখন ওই ব্রেকিং নিউজটাই চলছিল। মেহের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আর কে এই লোকটা যে শিকদারের মতো গডফাদারদের সাম্রাজ্যের হাত দেওয়ার সাহস রাখে? ওই লোকটা কি আমাদের বাঁচাতে পারবে, নাকি এও আরেকটা নতুন ধ্বংসের নাম? এদিকে রাত তখন 11টা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুম। আজ সিকান্দারের একমাত্র মেয়ে জারার 20তম জন্মদিন। পুরো হোটেল এলাকা পুলিশের স্পেশাল ফোর্স আর সিকান্দারের প্রাইভেট আর্মি দিয়ে 3 স্তরের নিরাপত্তায় ঘেরা। কি হে জামান, পার্টি কেমন দেখছো? এই ঢাকা শহরের সবচেয়ে বড় বড় মিনিস্টার, পুলিশের আইজি সবাই আজ আমার মেয়ের জন্মদিনে আমার কেনা গোলামের মতো দাঁড়িয়ে আছে। আমি সিকান্দার, আমার একটা ইশারায় এই দেশের সরকার বদল হয়ে যায়। সিকান্দার লোকটার বয়স 50-এর কোঠায়। মাথায় টাক, চোখে কালো ফ্রেমের চশমা, পরনের দামি শেরওয়ানি। তার পাশেই দাঁড়িয়ে আছে জামান, যে এক সময় মেহেরের কোম্পানিতে ছিল আর এখন সিকান্দারের ডান হাত। ভাইজান, আপনার পাওয়ারের কথা তো সবাই জানে, তবে ওই যে আর নামের নতুন একটা পোকা বাহির হয়েছে না, যে আমাদের চিটিং গায়ের মালটা গায়েব করলো, তারে নিয়ে কি কিছু ভাবলেন? লোকটা কিন্তু সুবিধার মনে লাগছে না। আরে রাখো তোমার, আর কোথাকার কোন ছিচকে চোর অন্ধকারে চুরি করেছে। আমার সামনে আসার সাহস ওর বাপেরও নেই। তুমি যাও, জারার কেক কাটার সময় হয়ে গেছে, ওকে স্টেজ থেকে নিয়ে এসো। সিকান্দার টেরই পায়নি যে এই আরামের জমদূত তার নাকের ডগায় ওয়েটারের ছদ্মবেশে একটা পানীয়ের ট্রে হাতে পুরো পার্টিতে ঘুরে বেড়াচ্ছে। রাকিবের মুখে একটা আর্টিফিশিয়াল ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে রিমলেস চশমা, কানে লাগানো মাইক্রোফোনে খুব নিচু স্বরে বলে, হ্যালো সাইবার, সিসিটিভি লুপে ফেলেছিস? আমার কাছে কিন্তু আর মাত্র 3 মিনিট সময় আছে। হোটেলের বাইরে একটা ভ্যানে বসে আছে রাকিবের প্রধান হ্যাকার সাইফার। বস, পুরো হোটেলের নেটওয়ার্ক আমার কন্ট্রোলে। আমি সিসিটিভি ফুটেজে হ্যাক করে 15 মিনিটের আগে ফুটেজ লুপে ফেলে দিয়েছি। সিকিউরিটি রুমে ওরা এখন শুধু পুরনো ভিডিও দেখছে। আপনি কাজ শুরু করেন। রাকিব ট্রেটা একটা টেবিলে রেখে অত্যন্ত স্বাভাবিকভাবে ভিড় এড়িয়ে মেইন বলরুমের পেছনের সার্ভিস করিডোরে চলে যায়। সেখানে হোটেলের সেন্ট্রাল এসির ডাক্ট ভেন্টিলেশন রয়েছে। রাকিব পকেট থেকে একটা ছোট ক্যানিস্টার বের করে ভেন্টিলেশনের ভেতর স্প্রে করে দেয়। এটি একটি স্পেশাল স্লিপিং গ্যাস, যা শুধুমাত্র নির্দিষ্ট একটা ডায়ামিটারের মধ্যেই কাজ করে। যারা মা, চলো, তোমার বাবা ডাকছেন, কেক কাটার সময় হয়ে গেছে। আসছি জামাল আঙ্কেল, আমি জাস্ট একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আমার ড্রেসটা একটু ফিটিংয়ে প্রবলেম হচ্ছে। যারা সিকান্দারের মেয়ে, অত্যন্ত সুন্দরী এবং অহংকারী। বাবার কালো টাকা আর ক্ষমতার অহংকারে সে কাউকে মানুষ বলেই গণ্য করে না। যারা ভিআইপি ওয়াশরুমে ঢোকার সাথে সাথে ভেন্টিলেশন দিয়ে সেই বর্ণহীন গ্যাসটা ছড়িয়ে পড়ে। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই যারা মাথা ঘুরে ফ্লোরে লুটিয়ে পড়ে। টার্গেট ডাউন। রাকিব সার্ভিস ডোর দিয়ে ওয়াশরুমে ঢোকে। সে অত্যন্ত দ্রুত গতিতে জারার হাত পা একটা বিশেষ ফিতা দিয়ে বেঁধে ফেলে। কোনো রক্তপাত নেই, কোনো শব্দ নেই। রাকিব জারাকে কাঁধে তুলে নেয়। হোটেলের জানালার কাজ আগে থেকেই সাইফারের সাহায্যে আনলক করা ছিল। রাকিব পকেট থেকে একটা হাইটেক গ্রাপলিং হুক গান বের করে। সে জানালা দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদ লক্ষ্য করে হুকটা ফায়ার করে। সিকান্দার, তুই আমার মায়ের ওষুধের টাকা কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিলাম। রাকিব জারের অচেতন শরীরটাকে নিজের সাথে স্ট্র্যাপ দিয়ে বেঁধে জিপ লাইন ঝুলে সোজা 15 তলা ওপর দিয়ে রাতের অন্ধকারের বুক চিরে পাশের বিল্ডিংয়ে চলে যায়। হোটেলের ভেতরে পুলিশ আর সিকান্দারের আর্মি তখনও পাহারায় দাঁড়িয়ে আছে। কেউ টেরই পেল না যে তাদের নাকে ডগা দিয়ে একটা জলজন্ত মেয়ে গায়েব হয়ে গেছে। পরের দিন সকাল, সিকান্দারের বিশাল ড্রয়িং রুমে পিনপত নিরাপত্তা। সিকান্দারের চোখ রক্ত বড় হয়ে গেছে। সেন্ট্রাল টেবিলের উপর একটা কালো খাম রাখা।
ভাইজান, এই খামটা সকালে হোটেলের রিসেপশনে পাওয়া গেছে। ভেতরে যারার গলার চেইনটা আর একটা চিঠি। কি লেখা আছে ওই চিঠিতে? পড়ো। কোন শুয়োরের বাচ্চার এত সাহস যে আমার মেয়ের গায়ে হাত দেয়? আমি ঢাকা শহর জ্বালিয়ে ছাই করে দেব। ভাইজান, চিঠিতে লেখা, আপনার কালো টাকার অহংকার অনেক বেশি, তাই না? আজ বিকেল 5টার মধ্যে গাজীপুরের পরিত্যক্ত টেক্সটাইল মিলে ঠিক 50 কোটি টাকা ক্যাশ নিয়ে আসবেন। পুলিশ বা কোনো চালাকি করলে আপনার মেয়ের লাশ আপনার ওই সোনারগাঁও হোটেলেই পার্সেল করে পাঠিয়ে দেব। ইতি আপনার জম। আর বিকেলে গোধূলি লগ্ন, সূর্য ডুবতে শুরু করেছে। গাজীপুরের শালবনের ভিতর একটা বিশাল পরিত্যক্ত টেক্সটাইল মিল, চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ 10টা কালো রঙের এসআইডি এসে ফ্যাক্টরির সামনে থামে। গাড়ি থেকে সিকান্দার, জামানা তাদের প্রায় 100 জন অত্যাধুনিক অস্ত্রধারী লোক নামে। তারেক, তোর স্নাইপারদের পজিশন নিতে বল। ওই শুয়োরের বাচ্চা আর যেন আজ জ্যান্ত ফিরে যেতে না পারে। আমার টাকাও নেব আর ওর কলিজাও ছিঁড়ে আনবো আজ। তারেক হলো সিকান্দারের মেইন অ্যাসাসিন এবং স্নাইপার স্পেশালিস্ট। সে ইশারা করতেই 20 জন লোক ফ্যাক্টরির ছাদের দিকে রওনা হয়, কিন্তু তারা জানে না রাকিব তাদের জন্য কি ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। ফ্যাক্টরির চারদিকে লাগানো স্পিকার থেকে হঠাৎ রাকিবের গম্ভীর গলা ভেসে আসে। স্বাগত সিকান্দার সাহেব, তবে আপনার মেহমানদারি করার জন্য এত লোক আনার তো দরকার ছিল না। জায়গাটা তো এমনিতেই খুব ছোট। হারাম জাদা, তুই কোথায় লুকিয়ে আছিস? সামনে আয়। আমার মেয়ে কোথায়? আমি টাকা নিয়ে এসেছি, আমার মেয়েকে ফিরিয়ে দে। আমি তোকে কিচ্ছু করব না। আপনি আমাকে কিছু করবেন না? সিকান্দার, আপনি তো এখনো বুঝতেই পারেননি আপনি কোথায় এসে পড়েছেন। তারেক, তোমার ছেলেদের বলো এই লাল লেজার লাইনটা যেন ক্রস না করে, নইলে ওদের লাশ খোঁজার জন্য লোক ভাড়া করতে হবে। তারেক চমকে ওঠে। সে দেখে ফ্যাক্টরির মেঝের উপর একটু ওপর দিয়ে অসংখ্য অদৃশ্য লেজার ট্র্যাপ বসানো রয়েছে। সিকান্দারের একজন গার্ড ভুল করে একটা লেজার ক্রস করতেই ফ্যাক্টরির এক কোণে বিকট শব্দে একটা C4 ব্লাস্ট হয়। গার্ডরা ছিটকে পড়ে। স্টপ! সবাই যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, কেউ নড়বি না। গুড বয়। এবার আপনি একা ওই টাকার ব্যাগটা নিয়ে ভিতরে বয়লার রুমে আসুন। আর হ্যাঁ, কোনো চালাকি করলে যারার গায়ে বাঁধা টাইম বমটা কিন্তু 0 হয়ে যাবে। সিকান্দার টাকার ব্যাগ হাতে কাঁপতে কাঁপতে বয়লার রুমের দিকে এগোয়। তারেক পেছন থেকে সন্তর্পণে তাকে কভার দিচ্ছে। বয়লার রুমে ঢুকতেই সিকান্দার দেখে যারা একটা চেয়ারের সাথে বাঁধা, তার মুখে ট্যাপ লাগানো আর বুকে একটা ডিজিটাল টাইম বম, যার টাইমার অনবরত কমছে। যারা, মা আমার, তুই চিন্তা করিস না, বাবা এসে গেছে। সিকান্দার দৌড়ে যেতে নিলেই ওপর থেকে কেউ একজন লাফ দিয়ে তারেকের ঘাড়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর অ্যাপিক হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট। তারেক অত্যন্ত দক্ষ ফাইটার। সে একটা কমান্ডো নাইফ বের করে রাকিবকে আক্রমণ করে। আজ তোকে আমি টুকরো টুকরো করে কাটবো। আগে নিজের হাত বাঁচা। রাকিব অদ্ভুত ক্ষিপ্রতায় তারেকের নাইফ অ্যাটাক ডজ করে তার কবজি চেপে ধরে সজোর একটা মোচড় দেয়। ছুরিটা মাটিতে পড়ে যায়। এরপর রাকিব লাফ দিয়ে শূন্যে ভেসে তারেকের বুকে এক ভয়ঙ্কর কিক মারে। তারেক ছিটকে গিয়ে লোহার পিলারের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। আপনার কুকুরগুলো বড্ড বেশি গো গো করে সিকান্দার সাহেব। এবার ব্যাগটা আমার দিকে ছুড়ে দিন। এই নে তোর টাকা, এবার আমার মেয়েকে খোল। টাইমারের তো আর মাত্র 30 সেকেন্ড আছে, প্লিজ টাইমারটা বন্ধ কর। রাকিব টাকার ব্যাগটা তুলে নেয়। সে যারার চোখের দিকে তাকায়, যারার চোখে মৃত্যু ভয়। রাকিব মুচকি হেসে পেছনের একটা অন্ধকার দরজা দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, টাইমার আমি সেট করে নি সিকান্দার, ওটা আপনার পাপের টাইমার। আপনার মেয়েকে বাঁচানোর জন্য আপনার কাছে আর 15 সেকেন্ড আছে। না যারা মা, আমি তোকে কিচ্ছু হতে দেব না। সিকান্দার পাগলের মতো বোমের তার খোলার চেষ্টা করে। টাইমার 5 4 3 2 1 0। সিকান্দার চোখ বন্ধ করে যারাকে শক্ত করে জড়িয়ে ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করে। একটা ছোট্ট পপ করে আওয়াজ হয়। বোম থেকে কোনো আগুন বের হয় না, বরং লাল নীল রঙের কিছু কনফেটি কাগজের টুকরো ছিটকে এসে সিকান্দারের মুখে পড়ে। কি কি এটা? এটা তো বোম না।
ফ্যাক্টরির স্পিকারে আবার রাকিবের গলা শোনা যায়। আমি আপনার মতো খুনি না সিকান্দার যে নিরীহ মেয়েদের গায়ে হাত তুলব। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার ওই টাকার পাহাড় আর ক্ষমতা আমার কাছে এই কাগজের টুকরোর চেয়ে বেশি কিছু না। আমি চাইলে আজ আপনাদের সবাইকে এখানে জ্যান্ত কবর দিতে পারতাম, কিন্তু আপনাকে তিলে তিলে মারাটাই আমার আসল উদ্দেশ্য। আজ শুধু আপনার 50 কোটি টাকা নিলাম, এরপর আপনার পুরো সাম্রাজ্য নেব। অপেক্ষা করুন সিকান্দার, গেম তো সবে শুরু হলো। সিকান্দার রাগে, অপমানে আর নিজের অসহায়তে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ পরিত্যক্ত ফ্যাক্টরির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। আর ওদিকে রাকিব 50 কোটি টাকার ব্যাগ নিয়ে অন্ধকারের বুক চিরে আবার মিলিয়ে যায় গরিব মানুষের মুখে আরেকবার হাসি ফোটানোর জন্য। পরিত্যক্ত ফ্যাক্টরিতে সিকান্দারকে চরম অপমানের পর পুরো ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। রাগে অন্ধ হয়ে সিকান্দার পুরো শহর চষে বেড়াচ্ছে আরের খোঁজে, কিন্তু আর কে না কে পেয়ে সিকান্দার তার রাগ মেটাতে শুরু করে শহরের সাধারণ ব্যবসায়ীদের ওপর। আর তার এই ক্রোধের সবচেয়ে বড় শিকার হয় মেহেরের কোম্পানি। বিকেল 5টা, মতিঝিলে মেহেরের কোম্পানির সিইও ক্যাবিন। এক সময়ের ঝকঝকে এই অফিস ফ্লোর আজ প্রায় ফাঁকা। বেশিরভাগ কর্মী চাকরি ছেড়ে পালিয়েছে। মেহের তার ডেস্কে মাথা নিচু করে বসে আছে, তার চোখের নিচে গভীর কালি চুলগুলো অবিন্যস্ত। কি গো মেহের, আর কতক্ষণ এভাবে মুখ গোমড়া করে বসে থাকবে? আমি তো তোমার বাবার আমলের লোক, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে কি আমার ভালো লাগে বলো? জামান অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকে। তার হাতে একটা সিগারেট। সে সোজা এসে মেহেরের টেবিলের উপর বসে পড়ে। জামান সাহেব, আপনি আমার পারমিশন ছাড়া কেবিনে ঢুকলেন কিভাবে? আর আপনি সাহস তো কম না, আমার বাবার কোম্পানির 12টা বাজিয়ে এখন এসেছেন আমাকে সান্ত্বনা দিতে। আপনি শিকদারের সাথে হাত মিলিয়ে আমার সব ক্লায়েন্ট চুরি করেছেন, আমার ব্যাংকের লোন ব্লক করেছেন। আপনি একটা বেইমান। আহা, এত রাগলে কি আর শরীর ভালো থাকে? বয়স তো আর কম হলো না তোমার, এখন একটু মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। দেখো মেয়ের, ব্যবসা বাণিজ্য তো অনেক হলো, এবার একটু ঘর সংসারের দিকে মন দাও। আমি সিকান্দার ভাইকে বলে তোমার সব লোন ক্লিয়ার করে দেব, তোমার কোম্পানি আবার আগের মতো চলবে। বিনিময় কি চান আপনি? আমি জানি আপনাদের মতো শকুনরা বিনা স্বার্থে কাউকে সাহায্য করে না। কি চাই আপনার? জামান একটা কুৎসিত হাসি দিয়ে মেহেরের দিকে ঝুঁকে আসে। তার চোখ মেহেরের শরীরের ওপর দিয়ে একবার ঘুরে যায়। খুব সাধারণ একটা জিনিস চাই মেহের, আজ রাতে সোনারগাঁও হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে তুমি আমার সাথে ডিনার করবে, তারপর রাতটা আমার সাথে কাটাবে, আর কাল সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলবো। ব্যাস, এরপরে এই পুরো কোম্পানির মালিকানা আমার, আর তুমি হবে আমার আদরের স্ত্রী। মেহের রাগে আর ঘৃণায় ফেটে পড়ে। সে টেবিলের উপর রাখা কাচের পেপারওয়েটটা সজোরে ছুঁড়ে মারে জামানের দিকে, কিন্তু জামান মাথা সরিয়ে নেওয়ায় সেটা দেয়ালে লেগে ভেঙে যায়। বেরিয়ে যান আমার সামনে থেকে, শুয়োর কোথাকার। আপনার মতো একটা জানোয়ারের সাথে রাত কাটানোর চেয়ে আমি বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো মনে করি। আমি মেহের, আমার অহংকার এত সস্তা না যে আপনার মতো একটা কুকুরের সাথে বিক্রি করে দেব। অহংকার? তোমার অহংকার তো আমি আজ রাতেই মাটিতে মিশিয়ে দেবো মেহের। তোমার ওই অহংকার ধুয়ে পানি খেও, কাল সকালের মধ্যে ব্যাংকে এসে তোমার এই অফিস সিলগালা করে দেবে, আর তুমি রাস্তায় রাস্তায় ভিখারি হয়ে ঘুরবে। তখন আমি গিয়ে তোমাকে রাস্তা থেকে তুলে আনবো। তোমার কাছে আর মাত্র 12 ঘন্টা সময় আছে, ভেবে দেখো। জামান হাসতে হাসতে ক্যাবিন থেকে বেরিয়ে যায়। মেহের চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারছে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। ঠিক এই সময় তার অ্যাসিস্ট্যান্ট মিতু দৌড়ে ক্যাবিনে আসে। ম্যাডাম, ম্যাডাম আপনি কাঁদবেন না প্লিজ, আমি একটা রাস্তা পেয়েছি। আপনি কি নিউজে ওই ডন আর এর নাম শুনেছেন, যে সিকান্দারের 50 কোটি টাকা লুট করেছে? আমার পরিচিত এক সাপ্লায়ারের মাধ্যমে আমি আর এর লোকেদের সাথে যোগাযোগ করতে পেরেছি। কি বলছো মিতু? তুমি একজন মাফিয়া ডনের সাথে যোগাযোগ করেছো? এরা তো শিকদারের চেয়েও ভয়ঙ্কর হয়। ওরা কি আমাকে সাহায্য করবে? ম্যাডাম, আমাদের তো আর কোনো উপায় নেই। এই আর লোকটা নাকি গরিবদের সাহায্য করে, সে নিশ্চয়ই সিকান্দারের শত্রু। এ নিন একটা কালো কার্ড আর একটা ঠিকানা, বনানীর একটা আন্ডারগ্রাউন্ড ভিআইপি ক্লাবের ঠিকানা। আজ রাত 12টায় আপনাকে সেখানে যেতে বলেছে। কিন্তু ম্যাডাম জায়গাটা খুব একটা ভালো না, আপনি কি পারবেন? পারতে আমাকে হবেই মিতু, আমার বাবার এত কষ্টের কোম্পানি আমি ওই জামান আর শিকদারের হাতে তুলে দিতে পারবো না।
এ আর যেই হোক না কেন, আমি তার কাছে ভিক্ষা চাইবো। নিজের জীবনের বিনিময় হলো আমি আমার কোম্পানি বাঁচাবো। রাত ঠিক 12:15 বনানীর এক অভিজাত এলাকার আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে ঢাকা শহরের সবচেয়ে সিক্রেট এবং এক্সক্লুসিভ ক্লাব চলছে। ক্লাবের বাউন্সার বলে, ম্যাডাম, আপনার ফোন এবং পার্স এখানে জমা দিন, আর এই কালো মুখোশটা পরে নিন। বসের চেম্বারে কোনো আলো থাকবে না, আপনি শুধু বসের কথা শুনবেন, নিজের থেকে কোনো প্রশ্ন করবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? মেহের ভয় কাঁপছে। তার পরনে একটা স্কিন টাইট ব্যাকলেস কালো গাউন। বাউন্সার মেহেরকে একটা সাউন্ডপ্রুফ ভারী লোহার দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়। চেম্বারের ভেতরটা বিশাল, কিন্তু চারদিক আবছা লাল আলোয় ঢাকা। অদ্ভুত একটা ডার্ক আর সেন্সুয়াল পরিবেশ। চেম্বারের এক কোণায় একটা বিশাল চামড়ার সোফায় অন্ধকার মুখ করে বসে আছে একজন পুরুষ। তার হাতের সিগারেট থেকে ধোঁয়া উঠছে। আমি মেহের শিকদার। আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। আমি জানি আপনি শিকদারের শত্রু, সে আমার কোম্পানি ধ্বংস করে দিচ্ছে। আমাকে বাঁচান প্লিজ, আমার 50 কোটি টাকা দরকার। সোফায় বসে থাকা মানুষটি কোনো উত্তর দেয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার লম্বা পেশিবহুল অবয়ব অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছে। সে ধীর পায়ে মেহেরের দিকে এগিয়ে আসে। আপনি চুপ করে আছেন কেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার কোম্পানির শেয়ার, আমার প্রপার্টি, যে কোনো কিছু, শুধু আমাকে ওই জামান আর শিকদারের হাত থেকে বাঁচান। মানুষটি মেহেরের একদম সামনে এসে দাঁড়ায়। তারপর তাকে পাশ কাটিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ায়। মেহেরের হার্টবিট বেড়ে যায়। হঠাৎ মেহের অনুভব করে একটা উষ্ণ হাতের আলতো স্পর্শ তার উন্মুক্ত পিঠের ওপর। আহ! মেহের শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলে। লোকটির হাতের আঙুলগুলো খুব ধীর গতিতে মেহেরের পিঠের খাঁজ বেয়ে ওপরে উঠতে থাকে এবং তার গলার কাছে এসে থামে। লোকটির শরীর মেহেরের খুব কাছাকাছি। মেহের তার ঘাড়ের কাছে লোকটির উষ্ণ ভারী নিঃশ্বাস অনুভব করতে পারে। যে কোনো কিছু দিতে রাজি মেহের, নিজের অহংকারটাও, নাকি এখনো তোমার ওই 1 লাখ টাকার ড্রেসের অহংকার আর সিকান্দারের নামে দম্ভটা রয়ে গেছে? রাকিবের ফিসফিস করা কণ্ঠস্বরটা মেহেরের কানের খুব কাছে বেজে ওঠে। এই স্বর, এই ডাক মেহেরের কাছে খুব চেনা। তার পুরো শরীরে যেন কেউ 100 ভোল্টের কারেন্ট ছুঁয়ে দেয়। মেহেরের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যায়। কে আপনি? আপনার গলাটা, না এটা হতে পারে না। মেহের ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ায়। চেম্বারের লাল আবছা আলোর মধ্যে রাকিব তার হাতের রিমোট দিয়ে মাথার উপরের একটা স্পটলাইট অন করে দেয়। আলোটা সরাসরি রাকিবের মুখের ওপর পড়ে। কেন হতে পারে না মেহের ম্যাডাম? এই দুনিয়ায় তো অসম্ভব বলে কিছু নেই। 3 বছর আগে আপনি তো আমাকে শিখিয়েছিলেন যে গরিবের রক্ত আর চোখের পানি কোনো দাম নেই। আজ আমি সেই দামটাই কড়ায় গন্ডায় উসুল করতে এসেছি। মেহেরের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। তার নিঃশ্বাস আটকে যায়। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর মাফিয়া ডন, যার ভয়ে পুরো শহর, ঢাকা শহর কেঁপে ওঠে। সে আর কেউ নয়, তার কোম্পানির সেই অবহেলিত গরিব কর্মচারী রাকিব। রাকিব? তুই? মানে আপনি আপনি সে? আর কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনাকে তো আমি সেদিন... কি করেছিলেন সেদিন? গাড় ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলেন। আমার অসুস্থ মায়ের চিকিৎসার টাকাটা চুরির অপবাদ দিয়ে কেড়ে নিয়েছিলেন, নাকি কুকুরের মতো গার্ড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন? কোনটা মেহের? আজ আমাকে দেখে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনি তো জানতেন আমি একদিন ফিরে আসবো। রাকিব, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আমার তখন মাথা ঠিক ছিল না। তুমি তো জানতে আমি কতটা প্রেশারে ছিলাম। আমি ভাবতেও পারিনি তুমি এত বড় একটা জায়গায় পৌঁছে যাবে। প্লিজ রাকিব, অতীতটা ভুলে যাও। আজ আমি তোমার কাছে ভিখারির মতো এসেছি। আমার কোম্পানিটা বাঁচাও। তুমি যা চাইবে, আমার শরীর, আমার সব সম্পত্তি, সব তোমার। মেহের কাঁদতে কাঁদতে মেঝের কার্পেটের উপর বসে পড়ে। সে রাকিবের পা জড়িয়ে ধরার জন্য হাত বাড়ে, কিন্তু রাকিব চরম ঘৃণায় নিজের পা দুটো পিছিয়ে নেয়। ডোন্ট টাচ মি মেহের। তোমার এই নোংরা স্বার্থপর হাত দিয়ে আমাকে ছোঁয়ার সাহস করবে না।
3 বছর আগের বৃষ্টির রাতে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? তোদের মতো রাস্তার কুকুরগুলো মেয়েদের গায়ে হাত দেওয়ার ওসিলা খোঁজে। আজ তুমি নিজেই নিজের শরীরটা একটা কুকুরের কাছে বিক্রি করতে এসেছো। কতটা সস্তা হয়ে গেছে তুমি মাহের। রাকিব প্লিজ এরকম করে বলো না। আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি জানি আমি তোমার সাথে চরম অন্যায় করেছিলাম, কিন্তু আমি তো সেদিন নিজের চোখে তোমার ডেস্কে 10 কোটি টাকার ব্যাগটা দেখেছিলাম। যে কোনো সাধারণ মানুষ হলেও তো তোমাকে চোরই ভাবতো। আমার কি দোষ ছিল? রাকিব একটা শয়তানি হাসি হাসে। সে রিমোটের আরেকটা বাটন চাপতেই চেম্বারের পেছনে বিশাল স্ক্রিনটা অন হয়ে যায়। সেখানে একটা সিসিটিভি ফুটেজ প্লে হতে শুরু করে। তোমার দোষ কে ছিল জানবে? তোমার দোষ ছিল তোমার অহংকার। তোমার চোখ ছিল অন্ধ। এই স্ক্রিনের দিকে তাকাও মেহের, দেখো তোমার ওই বাবার বয়সী বিশ্বস্ত জামান সাহেব কি করছেন। মেহের চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায়। ফুটেজটা 3 বছর আগের সেই অভিশপ্ত সকালের। স্পষ্ট দেখা যাচ্ছে জামান অত্যন্ত সন্তর্পণে একটা কালো বেগ রাকিবের ডেস্কের নিচে পুরনো ফাইলের স্তূপে লুকিয়ে রাখছে। হে আল্লাহ, জামান সাহেব উনি উনি এই কাজটা করেছিলেন আর আমি তোমাকে। হ্যাঁ মেহের, আমি নির্দোষ ছিলাম। আমি তোমার পায়ে পড়ে কেঁদেছিলাম, বলেছিলাম আমার মায়ের চিকিৎসা টাকার কথা, কিন্তু তুমি শুনোনি। তোমার ইগো, তোমার স্ট্যাটাস তোমাকে অন্ধ করে রেখেছিল। তুমি সেদিন আমাকে কাদার মধ্যে ফেলে দিয়েছিলে। আর আজ দেখো প্রকৃতি কি অদ্ভুত বিচার। আজ তুমি নিজেই সেই কাদায় হাবুডুবু কাঁদছ, আর কেউ তোমাকে তোলার নেই। আমাকে শেষ করে দাও রাকিব, আমি বেঁচে থাকার যোগ্য না। আমার কারণে তোমার মা বিনা চিকিৎসায় আমি খুনি। তুমি আমাকে তোমার ওই বন্দুকটা দিয়ে গুলি করে দাও। আমি আর এই অপমান, এই কষ্ট সহ্য করতে পারছি না। শিকদার আর জামান আমার সব কেড়ে নিয়েছে। এখন ওরা আমাকেও ছিঁড়ে খেতে চাইছে। আমাকে মেরে ফেলো তুমি। মেহের হাওয়াও করে কাঁদতে থাকে। তার মেকআপ নষ্ট হয়ে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। রাকিব ধীরে ধীরে নিচু হয়ে মেহেরের থুতনি ধরে তার মুখটা উপরে তোলে। রাকিবের চোখে কোনো মায়া নেই, শুধু জ্বলন্ত প্রতিশোধের আগুন। মেরে ফেলবো এত সহজে? মৃত্যু তো একটা শাস্তি মেহের, যা 1 সেকেন্ডে সব শেষ করে দেয়। কিন্তু আমি তোমাকে তিলে তিলে মারবো। তুমি সেদিন আমাকে সবার সামনে অপমান করেছিলে। আমি তোমার সেই অহংকার, তোমার ওই স্ট্যাটাস সব কিছু আমার পায়ের নিচে পিষে মারবো। তুমি বাঁচতে চেয়েছো না? ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে আসল নরক কাকে বলে। মেহের যখন ফ্লোরে বসে অঝরে কাঁদছে, ঠিক তখনই পুরো ক্লাবের ভেতর তীক্ষ্ণ শব্দে রেড অ্যালার্ম বেজে ওঠে। লাল আলোগুলো পাগলের মতো জ্বলতে আর নিভতে শুরু করে। ক্লাবের বাউন্সার ওয়াকি টকিতে চিৎকার করে বলে, বস, মেইন গেট ভেঙে ফেলেছে। অন্তত 50 জন হেভি আর্মড লোক ক্লাবে ঢুকে পড়েছে বস। ওদের ওদের লিড দিচ্ছে সিকান্দার আর জামান। আমরা কভার ফায়ার দিচ্ছি। আপনি পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যান বস, প্লিজ বের হয়ে যান। মেহের বুকের ভেতরটা ছেদ করে ওঠে। সে ভয়ে কাঠ হয়ে যায়। শিকদার, জামান ওরা এখানে কিভাবে এলো? রাকিব, ওরা আমাকে ফলো করে এখানে এসেছে। ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও রাকিব, প্লিজ। আমাকে একা ফেলে যেও না। বাইরের করিডোরে ততক্ষণে বিকট শব্দে গোলাগুলি শুরু হয়ে গেছে। মেহেরের চেম্বারের ভারী লোহার দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ছে। রাকিব অত্যন্ত শান্তভাবে তার কোটের ভেতর থেকে 2টো অটোমেটিক হ্যান্ডগান বের করে লোড করে। ওটো মেহের, এখানে বসে থাকলে 1 মিনিটের মধ্যে জাজরা হয়ে যাবে। আমার পেছনে এসে দাঁড়াও। রাকিব মেহেরের হাত ধরে টেনে তোলে এবং তাকে চেম্বারের এক কোণে একটা ভারী মার্বেল টেবিলের আড়ালে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে চেম্বারের লোহার দরজাটা ব্লাস্ট হয়ে উড়ে যায়। ধোয়ার ভেতর দিয়ে সিকান্দারের 10-12 জন লোক ভেতরে ঢুকে ব্রাশ ফায়ার শুরু করে। কোথায় লুকিয়ে আছিস তুই? আর আজ তুইও মরবি, আর তোর ওই নতুন চামচি মেহেরও মরবে। পুরো জায়গাটা জ্বালিয়ে দে। বুলেটের দৃষ্টিতে চেম্বারের কাঁচ, সোফা, ড্রিঙ্কসের বোতল সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেহের ভয়ে চোখ বন্ধ করে 2 কানে হাত দিয়ে রাকিবের শক্ত বুকের ওপর মাথা গুজে কাঁদতে থাকে। সে ভাবছে রাকিব নিজের জীবন বাজি রেখে তাকে এই নরক থেকে বাঁচানোর চেষ্টা করছে। রাকিব, তুমি আমাকে মাফ করে দিয়েছো। তুমি আমাকে বাঁচাচ্ছ। আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো রাকিব।
শুধু আমাকে এখন এখান থেকে বের করে নিয়ে চলো। ঠিক তখনই রাকিব গুলি করা থামায়। সে নিজের ভারী বন্দুকটা এক হাতে ধরে রেখে অন্য হাতে মেহেরের চুল শক্ত করে মুঠি করে ধরে। রাকিব সজোরে টান দিয়ে মেহেরের মুখটা নিজের মুখের একদম কাছে নিয়ে আসে। আহ, লাগছে তো মেহের। মেহের ব্যথায় কোঁকে ওঠে। সে চোখ খুলে রাকিবের দিকে তাকায়। রাকিবের মুখে একটা পৈশাচিক শয়তানি হাসি। অন্ধকারে সেই হাসিটা মেহেরের আত্মাকে কাঁপিয়ে দেয়। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বাঁচাতে এখানে ডেকেছি? এ তো বোকা মেয়ে তো তুমি ছিলে না মেহের। তুমি ভেবেছো এই জামানের মধ্যে একটা শিয়াল আমার চোখ ফাঁকি দিয়ে তোমার পিছু নিয়ে আমার ডেরায় ঢুকে পড়বে আর আমি কিছু জানবো না? মানে তুমি কি বলছো রাকিব? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো ভালো করেই জানতাম জামানের লোক তোমার অফিসের নিচ থেকে তোমার উপর নজর রাখছে। আমি আমার লোক দিয়ে মৃত্যুর কাছে এই ক্লাবের ঠিকানা পাঠিয়েছিলাম। আমি তো তোমাকে শুধু একটা ঠুপ হিসেবে ব্যবহার করেছি মেহের। সিকান্দারকে তার নিরাপদ গর্ত থেকে টেনে বের করে আমার এই মৃত্যু ফাঁদে নিয়ে আসার জন্য তোমার চেয়ে ভালো ঠুপ আর কি হতে পারে? মেহেরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার চোখের পানি শুকিয়ে যায়। সে চরম অবিশ্বাসী দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সে কতটা বোকা ছিল। তুমি তুমি আমার সাথে গেম খেলবে রাকিব? তুমি আমাকে এই নরকের মাঝে মৃত্যুর মুখে ঠেলে দিলে। আমি তো তোমার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আমার বাবা তিল তিল করে এই কোম্পানিটা গড়ে তুলেছিল, আর তুমি নিজের প্রতিশোধের জন্য আমাকে এভাবে টোপ বানালে। সাহায্য? তুমি সাহায্য চাইতে আসোনি মেহের। তুমি নিজের জান, নিজের স্ট্যাটাস আর ওই ইটের দেওয়ালের সম্পত্তি বাঁচাতে এসেছিলে। আর মৃত্যু মুখে তো তুমি আমাকে 3 বছর আগে ঠেলে দিয়েছিলে, যেদিন আমার মা বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মারা গিয়েছিল। আজ শুধু হিসাব মেটানোর পালা। রাকিবের চোখে কোনো মায়া নেই। সে এক ঝটকায় মেহেরের চুল ছেড়ে দিয়ে নিজের দুটো অটোমেটিক হ্যান্ডগান রিলোড করে। টেবিলের ওপাশ থেকে সিকান্দারের লোকেরা ক্রমশ এগিয়ে আসছে। ওই টেবিলের পেছনেই লুকিয়ে আছে শুয়োরের বাচ্চাটা। ফায়ার! একটাকেও জ্যান্ত ছাড়বি না। আজ আর এর লাশ এই ক্লাবেই দাফন করব, আর ওই মেহেরকেও ওর সাথে কবরে পাঠাবো। রাকিব, ওরা তো আমাদের দুজনকে মেরে ফেলবে। আমরা তো এখান থেকে বের হতে পারবো না। আমাকে অন্তত বাঁচতে দাও রাকিব। আমার খুব ভয় করছে। আমি মরতে চাই না। মেহের 2 হাতে কান চেপে ফ্লোরে গুটিসুটি মেরে বসে পড়ে। মৃত্যু ভয়ে সে থরথর করে কাঁপছে। রাকিব একটা বাঁকা হাসি দিয়ে মেহেরের দিকে তাকায়। এখানে বসে বসে কাঁদো মেহের। তোমার ওই অহংকারের শেষ করে নিতে আজ নিজের চোখে দেখো। আজ তুমি বুঝবে রাস্তায় একা পড়ে থাকা কতটা কষ্টের। আজ তুমি বুঝবে অসহায়ত্ব কাকে বলে। কথা শেষ করেই রাকিব মেহেরকে ফ্লোরে ফেলে রেখে হঠাৎ মার্বেল টেবিলের আড়াল থেকে উঠে দাঁড়ায়। চোখের পলকে সে 2 হাতে গুলি চালাতে শুরু করে। সিকান্দারের লোকেদের লক্ষ্য করে শুরু হয় এক রক্তক্ষয়ী শ্বাসরুদ্ধকর মরণ খেলা। মেহের একা ফ্লোরে পড়ে থাকে। চারিদিকে শুধু গুলির শব্দ, বারুদের গন্ধ আর মৃত্যুর হাতছানি। সে বুঝতে পারে তার বাঁচার আর কোনো আশা নেই। সে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদের মাঝে সম্পূর্ণ একা আটকা পড়েছে। সিকান্দারের লোকেরা যখন মার্বেল টেবিলের খুব কাছে চলে এসেছে, ঠিক তখনই রাকিব তার পকেট থেকে 2টি স্মোক গ্রেনেড বের করে মেঝেতে ছুঁড়ে মারে। বিকট শব্দে পুরো চেম্বার ঘন সাদা ধোঁয়ায় ভরে যায়। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ফায়ার! ফায়ার কর! হারামজাদা যেন পালাতে না পারে। ধোয়ার ভেতর ব্রাস্ট ফায়ার কর। সিকান্দারের লোকেরা অন্ধের মতো গুলি চালাতে থাকে। ঠিক তখনই ধোয়ার ভেতর থেকে একটা শক্ত হাত মেহেরের কোমর পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে দেয়। ছাড়ো আমাকে। কে তুমি? চুপ, একদম চুপ। একটা শব্দ করলে এখানেই গলার টিপে মেরে ফেলবো। রাকিব এক হাতে ভারী মেশিন গান দিয়ে পেছনের দিকে কভার ফায়ার দিয়েছে, আর অন্য হাতে মেহেরকে শক্ত করে ধরে ক্লাবের পেছনের একটা গোপন ভেন্টিলেশন শেফটের দিকে দৌড়াচ্ছে। তুমি আমাকে বাঁচাচ্ছ, কিন্তু তুমি তো একটু আগে বললে। আমি তোমাকে বাঁচাচ্ছি না, আমার প্ল্যান এখনো শেষ হয়নি। তোমার মতো একটা বেইমান মেয়েকে এত সহজে মরতে দিলে তো আমারই লস। চুপচাপ আমার সাথে লাভ দাও। ভেন্টিলেশন শেফট দিয়ে নিচে নামতেই তারা ক্লাবের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে এসে পড়ে।
সেখানে আগে থেকেই রাকিবের একটা মডিফাইড বুলেট প্রুফ কালো রঙের স্পোর্ট স্কার্ট রেডি করা ছিল। রাকিব মেহেরকে ধাক্কা দিয়ে প্যাসেঞ্জার সিটে ফেলে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। সিট বেল্ট বাঁধো ম্যাডাম, এখন বুঝতে পারবে গরিবের গাড়িতে চড়লে কেমন লাগে। গাড়িটা বিকট শব্দে স্টার্ট নিয়ে গ্যারেজের গেট ভেঙে বনানীর হাইওয়েতে উঠে আসে, কিন্তু সিকান্দারের লোকেরাও কম যায় না। 3টি কালো এসইউভি তাদের পিছু নেয়। রাকিব, ওরা আমাদের পিছনে। ওই তো, ওরা গুলি করছে, আমরা মারা পড়বো রাকিব। আরে তো চিল্লাচ্ছ কেন? তোমার এই এসি রুমে বসে অর্ডার দেওয়ার অভ্যাস তো এখনো গেল না? আরে ভাই, ওই ঢাকার রাস্তায় জ্যাম না থাকলে গাড়ি চালিয়ে শান্তি আছে? তুমি দেখো আমি কি করি। আর শোনো, তুমি যদি আরেকবার চিল্লাও আমি তোমাকে জ্বলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো। পেছনের গাড়ি থেকে অনবরত গুলি আসছে। রাকিবের গাড়ির পেছনের কাঁচ বুলেট প্রুফ হলেও একটা গুলি কোনোভাবে জানালার কোনায় লেগে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আল্লাহ, রাকিব কাঁচ ভেঙে গেছে। একটা গুলি সোজা মেহেরের দিকে ধেয়ে আসছিল। রাকিব চোখের পলকে এক হাতে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাত দিয়ে মেহেরের মাথাটা নিজের বুকের দিকে টেনে নেয়। নিজের শরীরটাকে মেহেরের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে সে। উফ! গুলিটা মেহেরের গায়ে না লেগে রাকিবের বা কাঁধের মাংস ভেদ করে বেরিয়ে যায়। ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। রাকিব, তোমার রক্ত বের হচ্ছে। তুমি তুমি আমার জন্য গুলি খেলে? তুমি তো আমাকে ঘৃণা করো, তাহলে কেন আমাকে বাঁচালে? বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই মেহের। এই রক্ত আমার কাছে নতুন কিছু না। আর তোমাকে বাঁচিয়েছি কারণ তোমার মতো স্বার্থপর মানুষকে মরতে দেওয়াটা খুব সহজ শাস্তি। আমি তোমাকে তোমার ওই অহংকারের শেষ বিন্দু পর্যন্ত ধ্বংস হতে দেখব। এখন চুপচাপ বসে থাকো। কাঁধে গুলি লাগার পরও রাকিবের চেহারার কোনো ভয়ের ছাপ নেই। সে ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে এমনভাবে গাড়িটা ড্রিফট করে যে পেছনের দুটো এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাক, আপদ বিদায় হলো। এবার চলো তোমাকে আমার আসল জায়গায় দেখিয়ে আনি। বনানী থেকে বাড্ডার অন্ধকার গড়ি পেরিয়ে গাড়িটা শহরের এক প্রান্তের বস্তি এলাকায় গিয়ে দিকে এগোতে থাকে। মেহের সিটে হেলান দিয়ে অবাক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। যে মেয়েটাকে রাকিব একটু আগে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তাকে এবার নিজের রক্ত দিয়ে বাঁচানো। এই মানুষটার ভেতর আসলে কি চলছে মেহের কিছুই বুঝতে পারছে না। রাকিব মেহেরকে নিয়ে বাড্ডার বস্তির শেষ মাথায় একটা পুরনো টিনের চালের ঘরে এসে পৌঁছায়। এটাই রাকিবের পুরনো বাড়ি। এটা এটা কোথায় নিয়ে এলো আমাকে? এখানে তো চারিদিকে শুধু কাদা আর নোংরা পানি। এত গন্ধ কেন এখানে? গন্ধ লাগছে ম্যাডাম? এই গন্ধটাই তো আমার আসল পরিচয়, তাই না? 3 বছর আগে তো এই কাদার গন্ধের জন্য আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলে। আজ তোমাকে এই গন্ধের মধ্যেই থাকতে হবে। ভিতরে চলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাকিবের পা টলছে। সে দরজায় তালা খুলে ভেতরে ঢুকে আর ভারসাম্য রাখতে পারে না। সোজা একটা সাধারণ খাটিয়ার উপর লুটিয়ে পড়ে। তার শার্ট রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। রাকিব, তুমি ঠিক আছো? তোমার তো অনেক রক্ত পড়ছে। এখানে ফার্স্ট এড বক্স কোথায়? ডাক্তার ডাকতে হবে। ডাক্তার? বস্তির মানুষের জন্য রাত বিরাতে কোনো ডাক্তার আসে না মেহের। তুমি বরং একটু দূরে গিয়ে দাঁড়াও। তোমার ওই 1 লাখ টাকার ড্রেসে আমার নোংরা রক্ত লেগে গেলে আবার তোমার স্ট্যাটাস নিচে নেমে যাবে। মেহেরের দু চোখ বেয়ে টলকল করে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারছে রাকিব প্রতিটি কথায় তাকে তার অতীত ভুলের জন্য আঘাত করছে। তুমি আমাকে সারা জীবন খোঁটা দিতে পারো রাকিব, কিন্তু এখন তোমার চিকিৎসা দরকার। আমি দেখছি কি করা যায়। জীবনে যে মেয়েটা কখনো একটা ব্যান্ডেজও বাঁধেনি সে আজ পাগলের মতো ঘরের ভেতর কিছু পরিষ্কার কাপড় খুঁজতে শুরু করে। কিছু না পেয়ে মেহের নিজের দামি কালো ড্রেসটার নিচের দিকের বেশ কিছুটা অংশ সজোরে টেনে ছিঁড়ে ফেলে। কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? তোমার এই দামি ড্রেস ছিঁড়ছো কেন? চুপ করো তুমি, একটা কথাও বলবে না। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি তোমাকে এই অবস্থায় মরতে দিতে পারবো না। মেহের খাটিয়ার পাশে 2 হাঁটু গেড়ে বসে। মাটির ঘরের টিমটিমে হলুদ আলোয় পরিবেশটা অদ্ভুত শান্ত হয়ে আসে। মেহের খুব সাবধানে রাকিবের রক্তমাখা শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। একটু ব্যথা লাগবে, তুমি একটু সহ্য করো রাকিব। রাকিবের ঘরমাক্ত পেশিবহল উন্মুক্ত বুক আর কাঁধের ক্ষতস্থানটা বেরিয়ে আসে।
মেহের কাঁপা কাঁপা হাতে সেই ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে। দুজনের মুখ খুব কাছাকাছি। মেহেরের ভেজা এলোমেলো চুলগুলো রাকিবের বুকে এসে পড়ছে। মেহেরের গভীর নিঃশ্বাস রাকিবের ত্বক ছুঁয়ে যাচ্ছে। এই নিস্তব্ধ রাতে এমন একটা সাধারণ ঘরে দুজনের মাঝে এক তীব্র রোমান্টিক এবং হালকা কামুক উত্তেজনার সৃষ্টি হয়। উফ, রাকিব ব্যথায় একটু কোকিয়ে উঠলে মেহের আনমনেই তার হাতটা রাকিবের বুকের ওপর বুলিয়ে দেয়। মেহেরের চোখের জল চপ করে রাকিবের বুকে পড়ে। কাঁদছো কেন মেহের? আমার মতো একটা ছোট লোকের জন্য তোমার চোখের জল তো মানায় না। আমার এই রক্ত তো নোংরা, তোমার স্ট্যাটাসের সাথে তো যায় না। তুমি তো আমাকে ঘেন্না করতে, তাই না? প্লিজ রাকিব, আর আমাকে লজ্জা দিও না। আমি জানি আমি খুব খারাপ। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মানুষের জীবনের দাম টাকার চেয়ে অনেক বেশি। আজ এই বস্তির ঘরে বসে আমি বুঝতে পারছি আমার ওই বিশাল এসি কেবিন আর ব্যাংক ব্যালেন্স আসলে কতটা তুচ্ছ। আমাকে তুমি যা খুশি শাস্তি দাও, কিন্তু আমাকে আর এভাবে অপমান করো না। আমি সহ্য করতে পারি না। রাকিব মেহেরের হাতটা শক্ত করে চেপে ধরে। সে মেহেরের চোখের দিকে তাকায়। শাস্তি তো তোমাকে আমি দেবই মেহের, তবে তার আগে তোমাকে বুঝতে হবে যে দুনিয়াটা শুধু তোমার নিয়মে চলে না। এখানে বাসার জন্য কখনো কখনো নিজের অহংকারকে দুলে মিশিয়ে দিতে হয়। আজকে রাতটা এখানে ঘুমানোর চেষ্টা করো, কাল সকাল থেকে তোমার আসল পরীক্ষা শুরু। রাকিব পাশ ফিরে চোখ বন্ধ করে নেয়। মেহের সারা রাত ওই খাটিয়ার পাশে ফ্লোরে বসে রাকিবের হাত ধরে নীরবে কাঁদতে থাকে। পরের দিন সকাল 10টা, ভোরের আলো ফুটে উঠেছে। বস্তির পরিবেশটা সকাল হতেই সরগরম হয়ে যায়। রাকিব এখনো ঘুমাচ্ছে। মেহের খাটিয়ার পাশে ফ্লোরে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। বাইরে মানুষের হইচই শুনে তার ঘুম ভেঙে যায়। আরে মিতু, জলদি আয়, দেখ কে আইছে আমাকে বস্তিতে। আসমাইন থেকে পরিণামে আইছে রে। মেহের চোখ কষলে উঠে দেখে ঘরের দরজা খোলা। বাইরে বস্তির উঠোনে রাকিবের সেই পুরনো কলিগ হাসান, মিতু এবং আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। তারা এখন সবাই রাকিবের গ্যাংয়ের সদস্য। শুধু মৃদু ছদ্মবেশে মেহেরের কোম্পানিতে ছিল, যেন সব কিছু রাকিব জানতে পারে। হাসান সাহেব, মিতু, তোমরা এখানে? হাসান, তোমরা তো 3 বছর আগে আমার কোম্পানি থেকে। আরে ম্যাডাম, সালাম আলাইকুম। কি খবর আপনার? তা আমাকে মতন ছোট লোকদের বস্তিতে আপনার মতন সিও ম্যাডামের কি কাম? রাস্তা ভুলে চলে এলেন নাকি? হাসান একটা ভাঙা প্লাস্টিকের মগে চা খাচ্ছিল। সে হাসতে হাসতে মেহেরের দিকে এগিয়ে আসে। তা ম্যাডাম, আপনার তো আবার সকালে ক্যাপুচিনো ছাড়া দিন শুরু হয় না। আমাকেও তো আর কফি মেশিন নাই। এই নেন বস্তির কড়া লিকারের চা, খাইয়া দেখেন, জান্নাতের স্বাদ পাইবেন। ওই মিতু, ম্যাডামরে একটা পার্টি বিছাইয়া দে, উনি তো আবার ফ্লোরে পাড়া দেন না। হাসান ভাই, আপনি কিন্তু বেশি বলছেন। ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। ওনার বউয়ের সাথে সকালে ঝগড়া হয়েছে তো, তাই মেজাজটা এমন। তবে ম্যাডাম, আপনাকে এই অবস্থায় দেখে সত্যি খুব অবাক হচ্ছি। আমরা কোম্পানি থেকে বের হওয়ার পর শুধু মিতু ছিল আপনার সাথে, আর আপনার তো অনেক পাওয়ার। আজ এখানে এভাবে কেন? আমি আমি আসলে বিপদে পড়ে এসেছি হাসান। আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমাকে তোমরা যা খুশি বলতে পারো, আমার কিচ্ছু বলার নেই। মেহের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চরম অস্বস্তি হচ্ছে। ঠিক তখনই রাকিব ভেতর থেকে বেরিয়ে আসে, তার কাঁধে ব্যান্ডেজ করা। হাসান ভাই, কে হচ্ছে এসব? আমি কি তোমাকে এখানে ফাজলামো করার জন্য রেখেছি? আরে না ভাই রাকিব, আমি তো ম্যাডামের লাগে একটু কর্পোরেট আড্ডা দিতেছিলাম। ম্যাডাম তো আমাকে অনেক জ্ঞান দিত আগে। ভাই, তুই তো পুরাই ম্যাজিক করলি। কাল রাতে শিকদারের পোলাপাইন যেই বাসটা দিছস, পুরো ঢাকা শহর এখন কাঁপছে। বস্তির আরও অনেক সাধারণ মানুষ রাকিবকে দেখতে আসে। কেউ তাকে সালাম দিচ্ছে, কেউ তার জন্য পিঠা নিয়ে এসেছে। সবাই তাকে ভাই বলে ডাকে। রাকিব বাজান, তুই কাল রাইতে যেই টাকাটা পাঠাইছিলি, ওই টাকা দিয়া আমি আমার মাইয়াটার স্কুলের বেতন দিয়ে আইছি। তুই না থাকলে যে আমাগো কি হইতো বাজান। আল্লাহ তোরে অনেক হায়াত দিক। আরে আমি না বাবু, এসব বলে লজ্জা দিও না। তোমরা ভালো থাকলে আমি শান্তি পাই। মেহের অবাক হয়ে এই দৃশ্য দেখছে। যে ছেলেটাকে পুরো দেশের মিডিয়া এক ভয়ঙ্কর মাফিয়া ডন হিসেবে চেনে, তাকে এই বস্তির মানুষগুলো পীরের মতো ভক্তি করে। মেহের বুঝতে পারে রাকিব আসলে কোনো ভিলেন নয়,
সে এই শোষিত অবহেলিত মানুষদের রক্ষাকর্তা। সে সিকান্দারদের মতো রাক্ষসদের টাকা লুটে নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। মেহের, বাইরে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ কেন? ভেতরে এসো, তোমার সাথে আমার কিছু হিসাব মেলানোর বাকি আছে। রাকিবের ঘরের ভেতর একটা ছোট টেবিলের উপর ল্যাপটপ ওপেন করা। রাকিব একটা চেয়ারে বসে আছে আর মেহের তার সামনে দাঁড়িয়ে। বসো মেহের, এই যে ল্যাপটপের স্ক্রিনে যা দেখছো, এটা তোমার এই বাবার আদরের কোম্পানির পুরনো সার্ভার ডেটাবেস। আমি জানি তোমার কোম্পানি এখন পুরোপুরি দেউলিয়া, কিন্তু তুমি জানো তোমার এই বিশ্বস্ত জামান আর সিকান্দার মিলে তোমার কোম্পানির সার্ভার ব্যবহার করে কি করছে? কি করেছে? ওরা তো আমার সব ক্লায়েন্ট হাইজ্যাক করে নিয়েছে। এর বাইরে আর কি করবে? ওরা তোমার কোম্পানির নাম ব্যবহার করে ডার্ক ওয়েব থেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ অস্ত্রের ডিল করছে এবং সে ব্ল্যাক মানি বিদেশি অ্যাকাউন্টে পাচার করছে। যেহেতু তোমার কোম্পানি খুব ভালো একটা রেপুটেশন ছিল, তাই কাস্টমস বা পুলিশকেও সন্দেহ করছে না। ওরা তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করার যে অফারটা দিয়েছিল, সেটা আসলে তোমার কোম্পানির লিগ্যাল রাইটস পুরোপুরি দখল করার জন্য। হায় আল্লাহ, ওরা এত বড় ক্রিমিনাল। কিন্তু রাকিব, তুমি এসব কিভাবে জানলে? আর তুমি কি চাও আমার কাছে? আমি চাই সিকান্দারের পুরো সাম্রাজ্য ধ্বংস করতে। আমি ওর সমস্ত টাকা হ্যাক করে দেশের গরিব মানুষের ফান্ডে ট্রান্সফার করতে চাই। কিন্তু সমস্যা হলো, তোমার এই মেইন সার্ভার রুমে অত্যন্ত হাইটেক পাওয়ার ওয়াল বসানো আছে। সেখানে ঢোকার জন্য তোমার রেটিনা স্ক্যান এবং তোমার ভয়েস পাসওয়ার্ড দরকার। আমার হ্যাকাররা সেটা ভাঙতে পারছে না। রাকিব ল্যাপটপ বন্ধ করে মেহেরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমি তোমাকে একটা ডিল অফার করছি মেহের। তুমি আমাকে সিকান্দারের সার্ভার রুমে ঢুকতে সাহায্য করবে। তুমি নিজের পরিচয় দিয়ে রেটিনা আনলক করবে। বিনিময়ে আমি তোমাকে তোমার কোম্পানি, তোমার বাবার সম্মান এবং তোমার জীবন ফিরিয়ে দেব। তারপর তুমি তোমার পথে আর আমি আমার পথে। রাকিব, আমি যদি ওই সার্ভারের রুমে যাই, শিকদারের লোকেরা আমাকে মেরে ফেলবে। তুমি ঠিকই বলেছ, আমার অহংকার আমাকে শেষ করে দিয়েছে। আমি আর ওই কোম্পানি চাই না রাকিব। আমি আমার বাবার সম্মান চাই আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। মেহের ধীর পায়ে রাকিবের কাছে এগিয়ে আসে। সে রাকিবের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আমি তোমার সাথে আছি রাকিব। তুমি আমাকে টোপ হিসেবে ব্যবহার করো, ঢাল হিসেবে ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই এই পাপ থেকে মুক্তি পেতে। তুমি আমাকে সাথে নাও। খুব ভালো, তাহলে প্রস্তুত হও মেহের, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে আমরা সিকান্দারের সবচেয়ে সুরক্ষিত দুর্গে হামলা করতে যাচ্ছি। এটাই হবে ঢাকা শহরের ইতিহাসের সবচেয়ে বড় গ্র্যান্ড হেস্ট। রাকিবের চোখে এক ভয়ঙ্কর জেদ। মেহের আর রাকিবের এই নতুন পার্টনারশিপ শুরু হয় এক অজানা বিপদের দিকে পা বাড়ানোর মাধ্যমে। এভাবেই কেটে গেছে 2 দিন। এদিকে সিকান্দার বুঝতে পারছে যে আর তার খুব কাছাকাছি চলে এসেছে, তাই সে তার ব্ল্যাক মানিগুলো দ্রুত বিদেশে পাচার করার সিদ্ধান্ত নেয়। রাত 9টা। জায়গাটা কক্সবাজারের মহেশখালীর কাছে সিকান্দারের একটা প্রাইভেট আইল্যান্ড। আইল্যান্ডের মাঝখানে একটা বিশাল রিসোর্ট। আজ সেখানে সিকান্দার একটা চ্যারিটি গালার আয়োজন করেছে, যার আড়ালে সে হাজার কোটি টাকা ট্রান্সফার করবে। জমান, সব রেডি তো? আজ রাতের মধ্যেই এই 1000 কোটি টাকা সুইস ব্যাংকে ঢুকে যাওয়া চাই। ওই আর যেন আজ কোনোভাবেই এই আইল্যান্ডে ঢুকতে না পারে। চারপাশে স্নাইপার বসিয়ে দাও। কোনো চিন্তা নাই ভাইজান, সাগরের চারিদিকে স্পিডবোট টহল দিতেছে, একটা মাছও ঢুকতে পারবে না। কিন্তু সিকান্দার জানে না তার পার্টির ভেতরেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তার জমদূত। রাকিব আজ একজন ভিআইপি সিকিউরিটি গার্ডের ড্রেসে, মুখে মাস্ক। আর মেহের তাকে দেখে চেনার উপায় নেই। পরনে একটা গ্ল্যামারাস রাশিয়ান ডান্সারের ড্রেস, চোখে ভারী মেকআপ আর মাথায় পরচুলা। রাকিব কানে মাইক্রোফোনে বলে, মেহের, আমাকে শুনতে পাচ্ছ? আমি ওদের মেইন পাওয়ার গ্রিডের কাছে আছি। তুমি সোজা করিডোর পার হয়ে সার্ভার রুমের দিকে যাও। আমি ঠিক 2 মিনিটের জন্য লাইট অফ করব, তার মধ্যে তোমাকে ঢুকতে হবে। শুনতে পাচ্ছি রাকিব, আমার খুব ভয় করছে। যদি ওরা আমাকে চিনে ফেলে? ভয় পেও না, আমি তোমার আশেপাশে আছি। নিজের উপর বিশ্বাস রাখো গো। মেহের ট্রে হাতে ওয়েটারের মতো করিডোর দিয়ে এগোতে থাকে। সার্ভার রুমের সামনে 2জন ভারী অস্ত্রধারী গার্ড দাঁড়িয়ে আছে। মেহের বুঝতে পারছে না কিভাবে তাদের সরাবে। রাকিব, গার্ডরা তো সরছে না, কি করব আমি? হঠাৎ পুরো আইল্যান্ডের কারেন্ট চলে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। আরে ভাই, কারেন্ট গেল কেমনে? জেনারেটর চেক কর জলদি।
গার্ড একটু সরে যেতেই মেহের অন্ধকারে হামাগুড়ি দিয়ে সার্ভার রুমের দরজার সামনে চলে আসে। সে নিজের পরচুলা একটু সরিয়ে চোখের রেটিনা স্ক্যানারে চোখ রাখে। রেটিনা ম্যাচড, প্লিজ স্পিক দ্য পাসওয়ার্ড। প্রজেক্ট ফিনিক্স রিবুট। একটা ছোট্ট ক্লিক আওয়াজ হয়ে সার্ভার রুমের ভারী দরজায় টা খুলে যায়। মেহের দ্রুত ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই কারেন্ট আবার চলে আসে। ওয়েল ডান মেহের। সাইফার, তুমি কি লাইনে পেয়েছো? বস, আমি লাইনে আছি। মেহের ম্যাডাম, আপনি 3 নম্বর পিসিতে গিয়ে ওই লাল রঙের পেন ড্রাইভ ইনসার্ট করুন, বাকি কাজ আমি করছি। মেহের পেনড্রাইভটা ইনসার্ট করতেই স্ক্রিনে হাজার হাজার কোডিং দৌড়াতে শুরু করে। স্ক্রিনে দেখা যাচ্ছে ট্রান্সফারিং ফান্ডস 10 ভাগ, 40 ভাগ, 70 ভাগ। এই টাকাগুলো সরাসরি চলে যাচ্ছে দেশের বিভিন্ন এতিমখানা আর গরিব মানুষের অ্যাকাউন্টে। ট্রানজ্যাকশন 95 ভাগ কমপ্লিট। মেহের খুশিতে কেঁদে ফেলার উপক্রম। রাকিব, আর মাত্র 5% বাকি, আমরা পেরেছি রাকিব। ঠিক তখনই সার্ভার রুমের দরজাটা বিকট শব্দে খুলে যায়। মেহের চমকেও ঘুরে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে জামান, তার হাতে একটা .45 ক্যালিভারের পিস্তল। বাহ বাহ, রাশিয়ান ডান্সার তো দেখি আমাদের মেহের ম্যাডাম। আমি তো ভাবছিলাম তুমি বোধহয় ভয়ে দেশ ছেড়েই পালিয়েছো, আর তুমি এখানে এসে আমার টাকা চুরি করছো। সিকান্দার ভাই ঠিকই বলেছিল, তুমি ওই আর এর সাথে হাত মিলিয়েছো। জামান সাহেব, আপনি আমার বাবার বন্ধু হয়ে এই পেমানিটা করতে পারলেন। এই টাকা গরিব মানুষের, আমি আপনাদের এই টাকা নিয়ে যেতে দেব না। গরিব মানুষ গোল্লাই যাক, তুমি আজ এখানেই মরবে মেহের। জামান পিস্তলটা মেহেরের কপাল বরাবর তাক করে। ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই ছাদের ভেন্টিলেশন ভেঙে ঝড়ের বেগে নিচে নেমে আসে রাকিব। তোর মরণ তো আমার হাতে জামান। রাকিব লাফ দিয়ে জামানের উপর পড়ে। জামানের হাত থেকে পিস্তলটা ছিটকে যায়। শুরু হয় এক ব্রুটাল রক্তক্ষয়ী মারামারি। জামান বয়স্ক হলেও শারীরিকভাবে খুব শক্ত। সে রাকিবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা লোহার রড তুলে নেয়। তোর জন্যই আমার এত ক্ষতি হয়েছে হারামজাদা, আজ তোরে আমি জ্যান্ত পুইতা ফেলমু। জামান রড দিয়ে রাকিবকে আঘাত করতে থাকে। রাকিব কয়েকটা আঘাত ঠেকিয়ে হঠাৎ একটা রাউন্ড হাউস কেক মারে জামানের বুকে। জামান ছিটকে গিয়ে সার্ভারের প্যানেলে ধাক্কা খায়। রাকিব সাবধানে, ওর কাছে ছুরি আছে। জামান পকেট থেকে একটা সুইচ ব্লেড বের করে সোজা মেহেরের দিকে তেড়ে যায়। আরে তুই মর মাগি। মেহের! রাকিব নিজের জীবনের পরোয়া না করে লাফ দিয়ে মেহেরের সামনে এসে দাঁড়ায়। জামানের হাতের ছুরিটা সজোরে রাকিবের পেটের ডান পাশে গভীরভাবে ঢুকে যায়। না রাকিব! রাকিবের পেট দিয়ে অঝরে রক্ত ঝরতে শুরু করে, কিন্তু আহত বাঘের মতো গর্জে ওঠে রাকিব। সে নিজের পেটে ঢোকা ছুরিটা ভ্রুক্ষেপ না করে 2 হাত দিয়ে জামানের মাথাটা ধরে সজোরে একটা মোচড় দেয়। হাড় ভাঙার মটমট শব্দ হয়। জামানের মৃতদেহটা ধপ করে মাটিতে পড়ে যায়। সাইফার, কাজ শেষ? ইয়েস বস, 100% ট্রান্সফার্ড। শিকদারের অ্যাকাউন্ট 0। মেহের রাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু তাদের বাঁচার আর কোনো উপায় নেই। বাইরে তখন সিকান্দার তার পুরো ফোর্স নিয়ে সার্ভার রুম ঘিরে ফেলেছে। সারেন্ডার কর, আর তোরা 4 দিক থেকে ঘেরাও হয়ে গেছিস। আজ তোদের দুজনকে আমি কুচি কুচি করে কেটে সাগরের হাঙরদের খাওয়াবো। আইল্যান্ডের হ্যালিপ্যাড এলাকায় নিয়ে এসেছে তাদেরকে। চারদিকে সমুদ্রের উত্তাল ঢেউ আর কনকনে বাতাস। সিকান্দারের প্রায় 50 জন লোক রাকিব আর মেহেরকে ঘিরে রেখেছে। রাকিব পেটে হাত চেপে ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, আর মেহের তাকে ধরে কাঁদছে। খুব তো রবিন হুড সাজতে এসেছিলি। আমার টাকা চুরি করবি তুই? তুই জানিস আমি কে? আমি এই দেশের গডফাদার। তুই আর এই মেহের আজ এখানেই মরবি। গডফাদার? রাকিবের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তার ঠোঁটে একটা অদ্ভুত শয়তানি হাসি। সে মেহেরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার টাকা তো আমি নেইনি সিকান্দার, আমি তো শুধু আপনার পাপগুলো সারা দেশকে দেখিয়েছিলাম। কি বকছিস তুই পাগলের মতো? ঠিক তখনই ঘটে এক ঘটনা। গালার পার্টির ভেতরে থাকা সমস্ত বড় বড় স্ক্রিন, প্রজেক্টর এবং শুধু তাই নয়, পুরো দেশের সমস্ত নিউজ চ্যানেলে হঠাৎ করে একটা লাইভ ভিডিও প্লে হতে শুরু করে।
ভিডিওতে দেখা যাচ্ছে সিকান্দার নিজে কিভাবে ডার্ক ওয়েবে অস্ত্রে ডিল করছে, কিভাবে সাধারণ মানুষকে খুন করার অর্ডার দিচ্ছে এবং তার সমস্ত অবৈধ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। এটা এটা কি হচ্ছে? আমার ফোনে এসব কি মেসেজ আসছে? পুলিশ আইজি আমাকে কল করছে কেন? না, এটা হতে পারে না। রাকিব শুধু টাকাই হ্যাক করেনি, সেই সাইফারের মাধ্যমে সিকান্দারের পুরো ডেটাবেস এবং সিসিটিভি ফুটেজ ডিরেক্ট পুলিশ হেডকোয়ার্টার এবং মিডিয়াতে লাইভ স্ট্রিম করে দিয়েছে। সিকান্দারের পুরো সাম্রাজ্য চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। গেম ওভার সিকান্দার, আপনার গডফাদার হওয়ার শখ আজ মিটেছে তো? হারামজাদা, তুই আমার সব শেষ করে দিলি। তুই বাঁচবি না। রাগে ক্ষোভে অন্ধ হয়ে সিকান্দার নিজের বন্দুক বের করে রাকিবকে লক্ষ্য করে পরপর দুটো গুলি করে। রাকিব! বুলেটের ধাক্কায় রাকিবের শরীরটা পেছনের দিকে ছিটকে যায়। হেলিপ্যাডের কিনারা থেকে সোজা গভীর সমুদ্রের উত্তাল কালো ঢেউয়ের মাঝে পড়ে যায় রাকিব। না রাকিব, আমাকে ছেড়ে যেও না, আল্লাহ ওকে বাঁচাও কেউ। রাকিব! মেহেরের আকাশ ফাটা আর্তনাদ সাগরের গর্জনের সাথে মিশে যায়। সে হেলিপ্যাডের কিনারায় গিয়ে ঝাঁপ দিতে নেয়, কিন্তু সিকান্দারের দুজন গার্ড তাকে আটকে ধরে। ঠিক তখনই দূর থেকে পুলিশের স্পিড বোট এবং হেলিকপ্টারের সাইরেন শোনা যায়। র্যাব এবং পুলিশের স্পেশাল ফোর্স এসে পুরো আইল্যান্ড ঘিরে ফেলে। সিকান্দারকে অ্যারেস্ট করা হয়, কিন্তু সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের মাঝে রাকিবের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। মেহের সমুদ্রের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোটে লুটিয়ে পড়ে। এরপর কেটে যায় দীর্ঘ 1 বছর। ঢাকা শহরের বুকে অনেক কিছুই বলতে গেছে। মাফিয়া ডন আর এর কোনো খোঁজ নেই। পুলিশের ফাইলে সে এখন মৃত। সিকান্দার এবং তার পুরো সিন্ডিকেট এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে। ঢাকার বনানীতে একটি সুন্দর ছিমছাম অনাথ আশ্রম। আশ্রমের গেটে বড় বড় অক্ষরে লেখা আমিনা মেমোরিয়াল চাইল্ড কেয়ার। এই আমিনা ছিল রাকিবের মায়ের নাম। আরে রনি, তুমি ওই ফুল গাছগুলো ছিঁড়ছো কেন? এদিকে এসো, আজ তো তোমাদের ছুটি, সবাই ব্যাগ গুছিয়ে নিয়েছো তো? মেহের আজ আর কোনো অহংকারী কর্পোরেট সিইও নয়। সে তার বাবার পুরনো কোম্পানির কিছু জমানো টাকা দিয়ে এই অনাথ আশ্রম এবং ফ্রি স্কুলটা খুলেছে। পরনে একদম সাধারণ একটা হালকা নীল রঙের সুতির শাড়ি, চুলগুলো একটা সাধারণ ক্লিপ দিয়ে আটকানো, মুখে কোনো মেকআপ নেই। তার চোখে মুখে এখন একটা অদ্ভুত প্রশান্তি, কিন্তু ভেতরের গভীর একাকিত্ব আর রাকিবকে হারানোর তীব্র কষ্ট তাকে রোজ রাতে কাঁদায়। ম্যাডাম, আজ তো আকাশে অনেক মেঘ করেছে, এখনই মনে হয় বৃষ্টি নামবে। আপনি কি আশ্রম বন্ধ করে বের হবেন? হ্যাঁ মিতু, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি একটু পরেই বের হচ্ছি। বিকেল 5টা। মেহের আশ্রমের গেটে তালা দিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। হঠাৎ আকাশ কালো করে ঠিক 4 বছর আগে সেই অভিশপ্ত রাতের মতোই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি, এই বৃষ্টিটাই একদিন আমার সব অহংকার ধুয়ে দিয়েছিল, আর এই বৃষ্টিতে আমি আমার জীবনকে হারিয়েছিলাম। মেহেরের হাতে কোনো ছাতা নেই। সে ভিজতে ভিজতেই আনমনে ফুটপাত ধরে হাঁটছে। তার চোখের জল বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। হঠাৎ ফুটপাতে জমে থাকা কাদায় মেহেরের পা পিছলে যায়। আহ! মেহের চোখ বন্ধ করে নিচে পড়ে যাওয়ার অপেক্ষা করে। তার মনে পড়ে যায় সেই 4 বছর আগের স্মৃতিটা, কিন্তু না, সে মাটিতে পড়ে না। শক্ত উষ্ণ দুটো হাত শূন্যে তার কোমর জড়িয়ে ধরে তাকে আটকে ফেলে। সময় যেন থমকে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মেহেরের হৃদস্পন্দন 1000 গুণ বেড়ে যায়। এই হাতের স্পর্শ তার খুব করে চেনা। এই উষ্ণতা, এই পারফিউমের হালকা ঘ্রাণ। কে? মেহের ধীরে ধীরে চোখ খোলে। তার সামনে দাঁড়িয়ে আছে একটা সাধারণ সুতির শার্ট পরা, মুখে হালকা দাড়ি আর হাতে একটা বড় কালো ছাতা নিয়ে এক যুবক। তার ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টুমি ভরা হাসি। কাদায় পড়ার অভ্যাসটা তোমার এখনো গেল না, তাই না ম্যাডাম? রাকিব, তুমি বেঁচে আছো? হে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? মেহের অস্ফুট স্বরে বলে ওঠে। তার 2 চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরতে শুরু করে। সে নিজের 2 হাত দিয়ে রাকিবের গাল দুটো স্পর্শ করে। স্বপ্ন না মেহের, আমি তো বলেছিলাম আমি সহজে মরার পাত্র না। মাফিয়া ওয়ার্ল্ডের অন্ধকার থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমার এই মৃত্যু নাটকটা খুব দরকার ছিল।
না হলে সিকান্দারের বাকি শত্রুরা আমাকে আর তোমাকে শান্তিতে বাঁচতে দিত না। আমি তো এই 1 বছর ধরে রোজ দূর থেকে তোমাকে দেখতাম। তুমি অনেক বদলে গেছো মেহের। আমি বদলে গেছি রাকিব। তোমার ভালোবাসা, তোমার আত্মত্যাগ আমাকে নতুন করে মানুষ করেছে। কিন্তু তুমি এত পাষাণ কেন? তুমি আমাকে একটা বছর এভাবে একা কষ্ট দিলে। তুমি জানো আমি রোজ রাতে তোমার জন্য এভাবে কেঁদেছি। সেই কষ্টের দিন শেষ মেহের। এখন থেকে এই ছাতাটা আমি শুধু বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নয়, সারা জীবনের জন্য তোমার মাথার উপর ধরতে চাই। মেহের আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার জীবনের সব আভিজাত্য, সব লোক লজ্জা ভুলে গিয়ে রাস্তার মাঝখানেই নিজের ছাতাটা ফেলে দেয়। সে 2 হাতে রাকিবের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের ভেতর মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে আর কখনো ছেড়ে যাবে না রাকিব। আমি তোমাকে ছাড়া মরেই যাব। আর কখনো যাব না, প্রমিস। রাকিবও তার ছাতাটা একপাশে সরিয়ে রেখে মেহেরকে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয়। মুষলধারে বৃষ্টির মধ্যে দুজন একে অপরের সাথ মাঝে হারিয়ে যায়। তাদের এই মিলনের মধ্য দিয়ে শেষ হয় অহংকার, প্রতিশোধ আর কষ্টের এক দীর্ঘ লড়াই। শুরু হয় দুজন সাধারণ মানুষের এক অসাধারণ সুন্দর জীবনের পথ চলা। বৃষ্টির রিমঝিম শব্দের সাথে প্রকৃতির এক অপূর্ব রোমান্টিক আবহ তৈরি হয়, যা বলে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। সমাপ্ত।